তিনি সুভাষ মুখোপাধ্যায়। তো সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা প্রথমেই একটু সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে জেনে নিই, তারপর সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তারপর আমরা নির্দিষ্ট কবিতায় আমরা যেতে পারব। সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা তার বৈশিষ্ট্য, তার রাজনৈতিক গ্রাউন্ড, তার যে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে তার কতখানি যোগ সেগুলি, এবং পরবর্তীকালে তার রাজনৈতিক যে মতাদর্শে তার পরিবর্তন, এগুলি এই প্রত্যেকটা বিষয়ে আমরা ওয়াকিবহাল হব। আমাদের সেগুলি না বুঝলে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমাদের বা তার পদাতিক এই কাব্য সম্পর্কে আমরা ঠিক ধরতে পারবো না কাব্যগ্রন্থটি। তো সুভাষ মুখোপাধ্যায়ের তাঁর জন্ম মামার বাড়িতে হয়েছিল। জন্ম তোরা দেখতেই পাচ্ছিস, সেখানে সব দেওয়াই আছে। জন্ম কৃষ্ণনগর হয়েছিল, মামার বাড়িতে। আমি যেগুলি বলছি গুরুত্বপূর্ণ কথাগুলি, এগুলো তো খুব সিম্পল কথা। তার পিতার নাম ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায়, মায়ের নাম যামিনী দেবী। তার বাবা আবগারি বিভাগে কর্মচারী ছিলেন, এবং তাদের আবগারি বিভাগে যে কর্মচারী ছিলেন, তো সুভাষ মুখোপাধ্যায় আমরা দেখব যে তিনি আসলে নওগাঁয় খুব ছোটবেলাটা কেটেছে। সুভাষ, এটা খুব গুরুত্বপূর্ণ তার কবিতা রচনার ক্ষেত্রে। নওগাঁয় সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করত, বিভিন্ন পেশাগত বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত, ধর্মের দিক থেকেও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক ভালো রকম ছিল। এই নওগাঁ তাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি স্কুলের থেকে তিনি পাঠাগারকে বেশি পছন্দ করতেন। এগুলো ছোটবেলায় তার বৈশিষ্ট্য আমরা পড়াশোনা করতে গিয়ে দেখেছি। সুভাষ মুখোপাধ্যায় তিনি পরবর্তীকালে বড় হয়ে তিনি 1941 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স পাশ করেন, এবং তার পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছিলেন। তার যারা শিক্ষক ছিলেন, সেই শিক্ষকদের মধ্যে তোমরা কালিদাস রায়কে খুব ভালোভাবেই চেনো। এছাড়া মুরলীকৃষ্ণ বসু তার শিক্ষক ছিলেন। সুভাষ মুখোপাধ্যায়ের তার সবচেয়ে যেটা আমাদের ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে তার রাজনৈতিক জীবন। খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রটি। তিনি একদম আমাদের পার্টির সঙ্গে তার সংযুক্তিকরণ ঘটেছিল 1939 সালে। 1940 সালে তার পদাতিক কাব্যগ্রন্থ বের হচ্ছে, এবং 1942 সালে তিনি পার্টির সদস্য পদ নেন। এগুলি তোমাকে দারুণভাবে জানতে হবে। তুমি বলতেই পারো যে এগুলো আমি জানবো কেন। দেখো, সুভাষ মুখোপাধ্যায় তুমি পদাতিক কাব্য পড়ছো, আর এই সমস্ত বিষয়গুলো তুমি জানবে না, তা পদাতিক বুঝবে কি করে তুমি? তার রাজনৈতিক এই গ্রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাতিক কাব্য বুঝতে গেলে। সেই জন্যে আমাদের এই রাজনৈতিক ক্ষেত্রটি দারুণ গুরুত্বপূর্ণ সুভাষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে আলোচনা নিরিখে। 1942 সালে তিনি পার্টির সদস্য পদ পেলেন। তারপর ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংগঠনের কমিটিতে তিনি বিষ্ণুদের সঙ্গে যুগ্মভাবে তিনি নির্বাচিত হলেন, এবং জনযুদ্ধ পত্রিকার সঙ্গে যুক্ত হলেন। দৈনিক স্বাধীনতা পত্রিকার সঙ্গে যুক্ত হলেন 1946 সালে। এগুলো তিনি লেখালেখি করছেন, সম্পাদনা করছেন। 1948 সালে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলো, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলো। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলো, সুভাষ মুখোপাধ্যায়কে তাকে কারাবরণ বা তাকে কারারুদ্ধ করা হয়েছিল। 1950 সালে তিনি মুক্তি পেয়েছিলেন, দুবার কারারুদ্ধ হয়েছিলেন। জেল থেকে বেরিয়ে আসার পর প্রচণ্ড অর্থকষ্ট। সুভাষ মুখোপাধ্যায় এমন একজন কবি, যেটা আমি পড়া থেকে বারবার বলি, যে তিনি বিয়ে করতে গিয়ে তাকে বিয়ের যে পোশাকটা পরে বিয়ে করবেন, সেই পোশাকটা, পাঞ্জাবিটা তাকে বন্ধুর কাছ থেকে ধার নিতে হয়েছিল। এমন অর্থকষ্ট তার। তিনি তারপর ওই পরিচয় পত্রিকার সম্পাদনা দায়িত্ব পেলেন 51 সালে। তোমরা জানো পরিচয় পত্রিকা মানে সুধীন্দ্রনাথ দত্ত। তারপর গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার
জীবন অন্যভাবে শুরু হলো একটি মাটির ঘরেতে, এবং তার পরবর্তীকালে তিনি চটকল মজুরদের সংগঠনের সঙ্গে যুক্ত হলেন, ট্রেড ইউনিয়ন সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হলে তিনি থেকে যান পুরনো পার্টিতে। 67 সালে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হলে সেই আন্দোলনে যোগ দিয়ে 144 ধারা ভেঙে দ্বিতীয়বার তিনি আবার কারারুদ্ধ হলেন। এটা 2 নম্বরবার কারারুদ্ধ। আর 13 দিন তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন। সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি কাজ করেছেন। তিনি সন্দেশ পত্রিকার সম্পাদনা করেছেন। তার শেষ জীবন, এই জীবন সম্পর্কে খুব বেশি না বলাই ভালো। তিনি রাজনৈতিক চিন্তাধারার পরিবর্তন করলেন। তবে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এটা তিনি বুঝতে পারেননি সুভাষ মুখোপাধ্যায় কেন এটা করলেন। সুনীল গঙ্গোপাধ্যায় এক জায়গায় লিখছেন, তিনি লিখছেন সুনীল গঙ্গোপাধ্যায় একটি জায়গাতে তিনি বলছেন সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন দেশ পত্রিকায়, জীবনের অনেকগুলো বছর বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন, জেল খেটেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তারপর শেষের দিকে বামপন্থী ছেড়ে একেবারে বিপরীত মেরুর রাজনীতির সংস্রবে কেন এসেছিলেন, কোন অভিমানে না স্বপ্নভঙ্গে বা সত্যি সত্যি বিশ্বাস বদলের জন্য তা জানি না, তার এই ভাবান্তরে বিস্মিত দুঃখিত হয়েছি। এটা সুনীল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় লিখছেন। এটা আমাদেরকেও ব্যথিত করে তোলে। আসলে সুভাষ মুখোপাধ্যায়, আমি যেটুকু আমার মতো করে বুঝেছি, সুভাষ মুখোপাধ্যায় দেখলেন যে কমিউনিস্ট পার্টির মধ্যে অনেক নোংরা জল ঢুকে গেছে, যে নতুন যে নেতাগুলির আবির্ভাব ঘটেছে, নতুন যে নেতাগুলি এসে তারা যে দাপিয়ে বেড়াচ্ছে, সেই নেতাগুলি আসলে কমিউনিস্টই নয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললাম তোমাদেরকে। কমিউনিস্ট হতে গেলে তার ত্যাগ তিতিক্ষা, শোষিত নিপীড়িত মানুষের জন্য জীবন উৎসর্গ, সেগুলো কমিউনিস্টের। আমি কমিউনিস্ট এটা বললেই তো কমিউনিস্ট হয় না কেউ। আমি ধার্মিক বললেই তো কেউ ধার্মিক হয়ে যায় না। আমি সৎ বললেই কেউ সৎ মানুষ হয় না, তার কর্মে দেখাতে হয়। ফলে কমিউনিস্ট পার্টি একটা নষ্ট পার্টিতে পরিণত হয়ে গেল। সেইটা সুভাষ মুখোপাধ্যায়ের বড় অভিমান। যে পার্টির সঙ্গে তিনি নিঃস্বার্থভাবে জড়িয়েছিলেন, যে পার্টির একদম একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি একের পর এক শোষিত নিপীড়িত মানুষের এবং সেই পার্টির জন্য লেখালেখি করছেন, সেই মানুষটা একটা সময় পর সেই দল কেন ছাড়ছেন, সেটা তো সেই মানুষটার দোষ নয়। কারণ সেই পার্টি থেকে তিনি অনেক কিছু প্রফিট করতে পারেননি, এরকম তো ব্যাপার নয়। কারণ তিনি শেষ জীবনে গিয়ে ত্যাগ করছেন, তিনি তো অন্য কিছু পাবার আশাতেও নয়। ফলে একটা অভিমান বলা যেতে পারে, বা একটা বিতরাগের ব্যাপার চলে আসছে। সুভাষ মুখোপাধ্যায় তাঁর প্রথম দিকের যত সৃষ্টি, সেই সৃষ্টি মনে রাখবে সংগ্রামের, মনে রাখবে ছেঁড়া জুতো পরে শক্ত মাটিতে হাঁটার বা খালি পায়ে হাঁটার, হাত উঁচু করে হাঁটা, শোষিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো কবিতা। তার প্রথম দিকের যে কাব্যগুলি, বিশেষ করে পদাতিক, অগ্নিকোণ এবং চিরকুট, এই 3টে কাব্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি তার প্রথম দিকের কাব্য। সুভাষ মুখোপাধ্যায়ের তার বিভিন্ন দিকে বা বৈচিত্র্য, তার বিচিত্র রকম তার প্রতিভা। তিনি কবিতা অনুবাদও করেছিলেন। নাজিম হিকমতের কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাবলো নেরুদার কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অনুবাদ কবিতার মধ্যে। তিনি অমরু শতক অনুবাদ করেছিলেন এবং তিনি ছড়ার কবিতাও লিখেছেন। কবিতার সম্পর্কে গদ্য আলোচনা করেছেন, কবিতার বোঝাপড়া, যেটির মধ্যে বিখ্যাত একটি গ্রন্থ। তিনি ভ্রমণ সাহিত্য লিখেছেন, তিনি অর্থনীতিরও গ্রন্থ লিখেছেন, আবার তিনি উপন্যাসও লিখেছেন, তিনি জীবনী গ্রন্থ লিখেছেন জগদীশচন্দ্র বসুকে অবলম্বন করে, তিনি শিশু কিশোরদের জন্য লিখেছেন, তিনি সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ। এবং আমরা বলবো যে তার
পদাতিক নিয়ে আমরা স্পেশাল করে বলবো। পদাতিক নিয়ে এখানে একটু বলছি, তারপর আমি পদাতিকের মূল গ্রন্থে চলে যাচ্ছি। পদাতিক, দ্য ফুড সোলজার, প্রথম প্রকাশ 1940। মনে রাখবেন সুভাষ মুখোপাধ্যায়ের যাবতীয় প্রতিষ্ঠা এই পদাতিকের মধ্য দিয়ে। বাংলা সাহিত্যে ঝড় তুলে দিলেন তিনি। এই বইটি তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিল, এই বইটি তাকে কবি হিসেবে প্রথম প্রতিষ্ঠা দিল। কবি তার ব্যক্তিগত জীবনে একদম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তিনি নিজেকে একদম একনিষ্ঠ ভক্তরূপে বা সেবক রূপে তিনি সেই সময়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। এই কাব্যগ্রন্থে সেই ছাপ আছে এবং এই বইটি এত গুরুত্বপূর্ণ যে সুভাষ মুখোপাধ্যায়ের বিশেষ একটা নামই হয়ে গেছিল পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। কোন কবি? পদাতিক কবি নামে পরিচিত। শুধু তাই নয়, 1909 সালে কবিকে স্মরণ করে তার নাম অনুসারে শিয়ালদহ এনজেপি এক্সপ্রেসের নামকরণ হয়েছে, দেখবে পদাতিক এক্সপ্রেস। আমরা সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা বললাম, এবার আমরা চলে আসি পদাতিক সম্পর্কে। একদম স্পেশাল করে পদাতিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেহেতু পদাতিক এই গ্রন্থের আমাদের কবিতাগুলি 5টি কবিতা আমাদের পাঠ্য। পদাতিক এই পদাতিক কাব্যগ্রন্থ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে নিশ্চয়ই যে পদাতিক কাব্যগ্রন্থের তার প্রচ্ছদটা কেমন। পদাতিক কাব্যগ্রন্থ এটা দেজের প্রচ্ছদ, তো দেজ পাবলিশিং। পদাতিক তোমরা প্রচ্ছদ দেখতে পাচ্ছ। এই পদাতিক এটা সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী সংস্করণ। এই যে আমরা পদাতিক এখন দেখতে পাচ্ছি, তো এই পদাতিক দেশ থেকে যেটি বের হয়েছিল সেই গ্রন্থ, এই গ্রন্থটা প্রণয়ন করেছেন প্রণব বিশ্বাস। এই গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী দেবব্রত ঘোষ। কারণ তোমরা মনে রাখবে, দেশ থেকে একটি গ্রন্থ বের হচ্ছে মানে তার যে সমস্ত তথ্য, সেই তথ্যগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। দেশ হচ্ছে আমাদের এই মুহূর্তে কলেজ স্ট্রিটে যত বাংলা প্রকাশনী আছে সবচেয়ে বলা যেতে পারে উচ্চাসনে এখন অধিষ্ঠিত দেজ পাবলিশিং। আগে যেমন আনন্দ ছিল, এখন সেই জায়গাটা দেজ নিয়ে নিয়েছে। তো এই দেজ পাবলিশিং যে পদাতিক বের করেছে তার প্রকাশকাল 2018। মনে রাখবে পদাতিকের প্রকাশকাল 1940, কিন্তু দেজের সংস্করণ প্রকাশ হচ্ছে 13 ফেব্রুয়ারি 2018। দেবব্রত ঘোষ। এর প্রকাশক হলেন সুধাংশু শেখর দে, যিনি তোমরা যারা কলকাতা বইমেলা দেখতে যাও তোমরা দেখবে কলকাতা বইমেলার যিনি সভাপতি হন। কলকাতা বইমেলা আসলে দুজন ব্যক্তি কলকাতা বইমেলার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন, তোমরা হয়তো অনেকে জানো। একজন আছেন ত্রিদীপ বাবু বলে একজন আছেন, তিনি গিল্ডের সভাপতি বহু বছর ধরে, আর হচ্ছেন সুধাংশু শেখর দে এখন বর্তমানে। এটি উৎসর্গ করা হয়েছে বাবা ও মাকে। পদাতিক উৎসর্গ বাবা ও মাকে, এই উৎসর্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পদাতিকের এবার তার সৃষ্টির ক্ষেত্রটিতে আমরা চলে যাই, যে পদাতিক কিভাবে পদাতিক আমরা পেলাম, পদাতিকের তার পদাতিক এলো কিভাবে। পদাতিক যখন লেখা হচ্ছে তখন কবির ছবি, তোমরা ছবি দেখতে পাচ্ছ সুভাষ মুখোপাধ্যায়ের ছবি। পদাতিক যখন বেরোয় তখন সুভাষ মুখোপাধ্যায়ের ছবি। এটা কত কম বয়স দেখো সুভাষ মুখোপাধ্যায়ের, একবারে কত কম বয়স তার। পদাতিক যখন বের হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের ছবি, আমরা একদম তথ্য সমৃদ্ধভাবে তোমাকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যার দেখা যাচ্ছে তার নেটওয়ার্কের সমস্যা আছে। তুমি একটু কি করো দেখো। তো এই পদাতিক যে বের হলো, তো সুভাষ মুখোপাধ্যায় যেখানে গিয়ে পাঠ করেছিলেন বা সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যাদের সাহিত্য আলোচনা হতো তাদের মধ্যে তোমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এখানে দেখতে পাচ্ছ, হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় তোমরা জানো যে গানের বিখ্যাত শিল্পী না। হেমন্ত মুখোপাধ্যায় তিনি কবিতা চর্চাও দারুণভাবে করতেন। তোমরা ভুলে যেও না সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা, সেই রানার কবিতা যার কণ্ঠে চিরকাল ভাস্বর হয়ে আছে, তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়।
তো হেমন্ত মুখোপাধ্যায় তিনি সেই সাহিত্য আলোচনায় মধ্যে থাকতেন, তাই সেই একটা সাহিত্য আলোচনায় কল্যাণ সংঘ বলে একটি সংঘ ছিল, যে সংঘের তারা সন্ধ্যেবেলায় সাহিত্য আলোচনা করত। তো এখানে তার একটা ছবি রয়েছে, আমরা দেখছি পদাতিক প্রথম সংস্করণ, পদাতিকের প্রথম সংস্করণ ফেব্রুয়ারি 1940। পদাতিকের প্রথম সংস্করণ ফেব্রুয়ারি 1940 বেরিয়েছিল কবিতা ভবন থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম সংস্করণ বের হচ্ছে ফেব্রুয়ারি 1940 কবিতা ভবন থেকে। পদাতিক এর দ্বিতীয় সংস্করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে আগস্ট 1942। দ্বিতীয় সংস্করণ 1942। দ্বিতীয় সংস্করণ তার প্রচ্ছদ তোমরা দেখতে পাচ্ছ, এটি তার প্রচ্ছদ। পদাতিকের ভার্বি সংস্করণ, তোমরা জানো যে ভার্বি প্রকাশনী ওই আমার প্রশ্নমাঞ্চের মতো বই বের করে না, ঠিক আছে। ভার্বি প্রকাশনী শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ড ধরে রাখতে গেলে সে শেষ হবে, এটা খুব স্বাভাবিক। ভার্বি প্রকাশনী থেকে অনেক অনেক উন্নত মানের কত কত বই বের হয়েছে, এবং ভার্বি প্রকাশনী আজকে মিটমিট করে তার আলো জ্বলছে, কারণ ভার্বি প্রকাশনী বাণিজ্যিক বই বের করে না, আর বাণিজ্যিক বই বের না করলে সে তো খেতে পাবে না, খুব স্বাভাবিক। ভার্বি ভাতিচে রবি, এই প্রকাশনীর আমি ভিতরের মানেটা বললাম, ভাতিচে রবি। এই ভার্বি প্রকাশনী খুব মনে রাখবে সম্মানীয় একটা প্রকাশনী। এই প্রকাশনী থেকে বের হলো 1967 মার্চ প্রচ্ছদকে পূর্ণেন্দু পত্রী, বিরাট ব্যাপার, প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রী। তাহলে আমাদেরকে এই তথ্যটা দারুণভাবে জানতে হবে। ভার্বি সংস্করণে প্রচ্ছদকে এঁকেছিলেন পদাতিকের। এরপর আসছি আমরা বিশ্ববাণী সংস্করণ, মানে বিশ্ববাণী একটা প্রকাশনী, কলেজ স্ট্রিটে গেলে তোমরা দেখতে পাবে বিশ্ববাণী বলে প্রকাশনী আছে। বিশ্ববাণী সংস্করণ আগস্ট 1973, প্রচ্ছদ গৌতম রায়। আমরা তারপর আসছি প্রথম দেজ সংস্করণ, দেখতে পাচ্ছ প্রথম দেজ সংস্করণ 25শে বৈশাখ 1399, প্রচ্ছদ দেবব্রত ঘোষ। এটা প্রথম দেজ সংস্করণ। প্রথম দেজ সংস্করণের তার প্রচ্ছদটা দেখো কিরকম ছিল। আমরা পদাতিকের যাবতীয় তথ্য আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্য দিয়ে। এবার বাংলাদেশে চলে যায়। সুভাষ মুখোপাধ্যায় খুব শ্রদ্ধা করেছিলেন বাংলাদেশের থেকে যখন বের হয় তার পদাতিক। বাংলাদেশের অবসর একটা প্রকাশনী, খুব বড় প্রকাশনী, খুব ভালো প্রকাশনী। অবসর আমাদের কলকাতায় বইমেলা এলে তোমরা দেখতে পাবে অবসর প্রকাশনী, খুব ভালো ভালো বই। আমার কাছে তো প্রচুর বই আছে অবসর প্রকাশনী। তো অবসর সংস্করণ ফেব্রুয়ারি 2008, প্রচ্ছদ আঁকলেন M.R. ইসলাম। এই প্রত্যেকটা মনে রাখবে প্রকাশনী যে আমি উল্লেখ করলাম, প্রত্যেকটা প্রকাশনী তোমাকে মুখস্থ রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পিএসসির জন্য, ঠিক আছে। কারণ পদাতিক তুমি পড়ছো, পদাতিকের নিখুঁত তথ্য তোমাকে জানতে হবে। এবার পদাতিক কি করে হয়ে উঠলো, খুব গুরুত্বপূর্ণ। পদাতিক কি করে হয়ে উঠলো? সুভাষ মুখোপাধ্যায় তিনি সেই কল্যাণ সংঘ, ভবানীপুরের শাঁখারীপাড়ায় কল্যাণ সংঘ, সেই কল্যাণ সংঘের নামে একটি ছোট্ট পাড়ার একটি গ্রন্থাগার। সেই গ্রন্থাগারে একটি কাকের বাসার মতো এক মাথা কোকড়ানো চুল, তীক্ষ্ণ নাক, চোখ, মুখ, একটি তরুণ, চোখে পুরু লেন্সের একটা চশমা, একটি বেঞ্চির পিছনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় নিজের লেখা একটা কবিতা লাইন পড়ে যাচ্ছে, কবিতার চরণগুলো পড়ে যাচ্ছে, আর সে পিছনে দাঁড়িয়ে পড়ছে। আর সামনের 3-4টি বেঞ্চিতে 8-10 জন শ্রোতা মাত্র বসে আছেন। সে 8-10 জন শ্রোতা যে বসে আছেন, তারা মুগ্ধ বিস্ময়ে সেই কবির কবিতা শুনছে। সেই কবি তিনি পাঠ করছেন
যে কাব্যের কবিতা, সেই কাব্যের নাম হচ্ছে পদাতিক। সালটা 1938। সালটা 1938। আমরা দেখলাম সুভাষ মুখোপাধ্যায় তিনি সেই বন্ধু গোষ্ঠীর মধ্যে তাদেরকে তিনি কবিতা পড়ে শোনাচ্ছেন, তারা শুনছে। তাদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, সুধীরঞ্জন মুখোপাধ্যায়, সন্তোষ কুমার ঘোষ, জগৎ দাস, জগদীশ বসু, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সুধাংশু সেনগুপ্ত, অরুণ বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মৈত্র এবং আরো দুজন ছিল। তো সুভাষ মুখোপাধ্যায় সেই দিন তার কবিতা শুনে যারা শিহরিত হলো, সেই দিন সুভাষ মুখোপাধ্যায়ের চোখ মুখে যে ভাব, সেই ভাব দেখে বোঝা গেল যে তাহলে আমার কবিতা শোনার পাঠক তাহলে তৈরি হলো। এই প্রথম সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা তার পরবর্তী যে ক্ষেত্র, সুভাষ মুখোপাধ্যায়ের তার এই কবিতা লেখার ঝোঁক আরো বেড়ে যেতে লাগলো এবং যে সময় তিনি কবিতা লেখা শুরু করলেন, মনে রাখবে তখন জায়গা পাওয়া বিরাট কঠিন। কারণ তখন রবীন্দ্রনাথ মধ্য গগনে একেবারে জ্বলজ্বল করছেন এবং বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সমর সেনের মতো কবিরা রবীন্দ্রনাথের যে হাই রোড, সেই হাই রোডের পাশে তারা বাইপাস তৈরি করার চেষ্টা করছেন। সেই সময় নতুন একজন কবি এসে জায়গা পাওয়া বিরাট কঠিন ব্যাপার। তো তার কবিতা সম্পর্কে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, তার খুব নামডাক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। তো কামাক্ষী প্রসাদের বাড়ির ছাদে একদিন কবিতা পড়া আসর বসেছিল। তিনি সেখানে সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কবিতার প্রথম খসড়াটি পড়েছিলেন। সুভাষ মুখোপাধ্যায় সেখানে পদাতিক কবিতার প্রথম খসড়াটি পড়েছিলেন খুব ভয়ে ভয়ে কামাক্ষী প্রসাদের বাড়ির ছাদে। আর পড়ার পর সমর সেন তিনি একটি কথা বলেছিলেন, একটু হাসি মস্করা করেই সুভাষ মুখোপাধ্যায়কে, যে তুমি তো আমাদের ভাত মারবে হে, তুমি তো আমাদের ভাত মারবে হে। অর্থাৎ এরকম কবিতা লিখলে আমরা তাহলে কি লিখব। এবং সেই সঙ্গে কথা বলেছিলেন যে শেষ অংশটা গদ্যে লিখে ঠিক করনি, শ্রেণীহীন সমাজে সমিল পদ্যে ফিরে আসার পালা, একটু মিল লাগলে ভালো হতো। এটা সমর সেন বললেন। আমরা সমর সেনের কাছে সুভাষ মুখোপাধ্যায়ের বিরাট পাওনা তারপরে দেখেছি। কারণ সমর সেন সুভাষ মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন যে মার্ক্সবাদ পড়েছো কিনা। তা মার্ক্সবাদ, সুভাষ মুখোপাধ্যায় মার্ক্সবাদ তখন কি পড়বে, তখন তো এত কম বয়স। সেই জন্য সমর সেন তাকে একটি হ্যান্ডবুক অব মার্কসিজম এই বইটি তাকে দিয়েছিলেন, যেখানে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্তালিন সম্পর্কে একটা সংক্ষিপ্ত তাদের সম্পর্কে লেখা আছে। সুভাষ মুখোপাধ্যায় পরে বলছেন, মানে তিনি নিজেই তো উল্লেখ করছেন একটা চিঠির মধ্য দিয়ে, যে সমর সেনের কাছে আমার ঋণ শুধু কবিতার চোখ ফোটানোর জন্যই নয়, তার ঠেলায় আমার জগৎ চেনার পালাবদল ঘটেছিল। খুব খুব ঋণী হয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায়। এটা তিনি চিঠিতে লিখছেন যে তার ঠেলায় আমার জগৎ চেনার পালাবদল ঘটেছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, বলবো যে একটা সম্মান সুভাষ মুখোপাধ্যায়ের। আমরা দেখতেই পেলাম, বুঝতেই পারলাম সুভাষ মুখোপাধ্যায় যাত্রা শুরু হয়ে গেল। পদাতিক প্রথম বের হলো কবিতা ভবন থেকে, আমি আগে উল্লেখ করেছি তোমাকে প্রচ্ছদ দেখিয়ে। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1940 এবং সেটি কবিতা ভবন থেকে বের হচ্ছে। তো যখন বের হলো পদাতিক, তখন বুদ্ধদেব বসু তিনি একটু বুঝতে পারেননি। বুদ্ধদেব বসু তিনি বুঝতে পারেননি। আমি বুদ্ধদেব বসুর কথা পরে আসছি, আমি তার আগে একটা কথা বলে নিই যে সুভাষ মুখোপাধ্যায় পদাতিক বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মানে এতটাই জনপ্রিয় হয়ে গেছিল পদাতিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষার খাতায় পদাতিক কবিতার লাইন লিখে দিয়েছে। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় সেই
লাইন দেখে, সে কবিতার লাইন দেখে তিনি অবাক হয়ে কালিদাস রায়কে তিনি প্রশ্ন করেছিলেন যে এই ছেলেটা কে। তখন কালিদাস রায় তিনি সুভাষ মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন, কারণ কালিদাস রায়ের যেহেতু প্রত্যক্ষ ছাত্র ছিলেন সুভাষ মুখোপাধ্যায়। যদিও সুভাষ মুখোপাধ্যায় কালিদাস রায়ের তার কাছে পরীক্ষায় বাংলাতে ভালো মানে লেটার মার্কস পাননি বলে সেই জন্য তার প্রতি তিনি অভিমান করেছিলেন এবং তার পুরস্কার পাওয়ার কথা নয়, তা সত্ত্বেও তাকে পুরস্কার দিয়েছিলেন, কারণ বুঝেছিলেন এর ভিতরে অন্য জিনিস আছে। তো আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা বললাম তোমাদেরকে, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেখে অবাক হয়ে গেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খাতার মধ্যে। আর পদাতিক যখন বের হলো সেই বছরেই জুলাইয়ে বেরিয়েছিল আধুনিক বাংলা কবিতা। তোমরা জানো আধুনিক বাংলা কবিতা এই সংকলনটা প্রথম যখন বের হয় আবু শহীদ আয়ুব এবং হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বের করেন। পরবর্তীকালে তোমরা জানো আধুনিক বাংলা কবিতা সংকলন বের করেছিলেন বুদ্ধদেব বসু। তো প্রথম কিন্তু আধুনিক বাংলা কবিতা সংকলন বের করেছিলেন আবু শহীদ আয়ুব এবং হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যখন তারা বের করেন ওই একই বছরে বের হচ্ছে, দেখো 1940, তখন তারা সুভাষ মুখোপাধ্যায় দুটি কবিতা রাখলেন। এটা বিরাট পাওনা, কারণ সেটা একটা কবিতা সংকলন এবং বিখ্যাত দুজন ব্যক্তি বের করছেন সেই কবিতা সংকলন। সেখানে সুভাষ মুখোপাধ্যায়ের দুটি কবিতা স্থান পেল, একটি হচ্ছে পদাতিক কাব্যগ্রন্থের পদাতিক আর একটি প্রস্তাব, অর্থাৎ একই কাব্যের দুটি কবিতা। আমরা বলবো এটা সুভাষ মুখোপাধ্যায়ের বিরাট একটা পাওনা হলো, বিশাল একটা প্রাপ্তি ঘটল। এইভাবে পদাতিক সুভাষ মুখোপাধ্যায়কে একটা করে ধাপ তাকে ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। এটা বলা যেতে পারে একজন কবির তার উত্তরণ। এবার আসি বুদ্ধদেব বসু, যে কথা আমি বলছিলাম তোমাদেরকে। বুদ্ধদেব বসু তিনি কবিতা পত্রিকার সম্পাদনা করতেন। বুদ্ধদেব বসুর অত্যন্ত প্রিয় পত্রিকা, যে পত্রিকার হাত ধরে জীবনানন্দ দাশের প্রতিষ্ঠা, সেই কবিতা পত্রিকার পৌষ 1347 বঙ্গাব্দে বা 1347 সংখ্যায় একটি দীর্ঘ আলোচনায় এক জায়গায় তিনি বলেছিলেন যে আঙ্গিকে তার দখল এতই অসামান্য যে কাব্য রচনায় তার চেয়ে ঢের বেশি অভিজ্ঞ ব্যক্তিদেরও এই বইখানার শিক্ষণীয় অনেক কিছু আছে। একদম প্রশংসা করলেন। আঙ্গিক, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার আঙ্গিক, অর্থাৎ কবিতার নতুন ধরনের ছন্দ প্রয়োগ, কবিতার মধ্যে যে স্বরক্ষেপণ বা স্বরধ্বনির প্রয়োগ, কবিতার মধ্যে পয়ারের তার যে স্বাচ্ছন্দ্য ক্ষেত্র, কবিতার মধ্যে তিনি দেখিয়ে দিলেন যে তিনি এই কবিতায় দারুণ আঙ্গিক নিয়ে এসেছেন। সেখানে বিভিন্ন চিহ্ন প্রয়োগের ক্ষেত্রেও একটি চরণ নিয়ে একটি স্তবক, সেটাও সুভাষ মুখোপাধ্যায় দেখালেন। তো তারপর আবার বুদ্ধদেব বসু তিনি কালের পুতুল তোমরা জানো বুদ্ধদেব বসু বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ 1958। কালের পুতুল এই বইটি দ্বিতীয় সংস্করণের ভূমিকায় বুদ্ধদেব বসু তিনি তার নিজের একটি ভুল স্বীকার করেছেন। কি ভুল স্বীকার করেছেন না, সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে সকলের গান। তো সকলের গান এই কবিতার একটি লাইন, একটি চরণ বুদ্ধদেব বসু বুঝতে পারেননি, তিনি ভুল ব্যাখ্যা করে দিয়েছিলেন। তো সেই ভুলটাকে তিনি আবার কালের পুতুলের দ্বিতীয় সংস্করণ ভূমিকায় সেই ভুলটা তিনি স্বীকার করে নিয়েছেন। ছেলে মেয়েরা, আমি বারবার করে তোমাদেরকে বলি যে এই হচ্ছে মানুষের যে অহংকারবিহীন মানসিকতা। ভুল যে কোনো মানুষের হতে পারে। এখান থেকে আমাদেরকে ছাত্রের মতো শিখতে হবে, ছাত্রের মতো সারা জীবন। বুদ্ধদেব বসু, যাকে সাহিত্যের সব্যসাচী বলা হয়, বুদ্ধদেব বসু যিনি রবীন্দ্রনাথের চোখের বালির সমালোচনা লিখে দিয়েছিলেন, বুদ্ধদেব বসু যাকে রবীন্দ্রনাথ প্রচন্ড সমঝে চলতেন, বুদ্ধদেব বসু যিনি জীবনানন্দকে তার প্রতিভাকে দেখে হাত ধরে টেনে তুলেছিলেন, সেই বুদ্ধদেব বসু তিনি তার ভুল স্বীকার করছেন যে আমি এটা ঠিক করিনি, আসলে আমার নিজের বুঝতে গোলমাল হয়েছিল। তিনি কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, এটা তিনি
কমরেডের সঙ্গে বাসরের অসঙ্গতিটা তিনি বুঝতেই পারেননি, ফলে তিনি বলেছিলেন যে বাসর এখানে কি করে এলো, এটা তাঁর বোঝার গোলমাল ছিল, তিনি স্বীকার করে নিলেন। এটা আমাদের কাছে বুদ্ধদেব বসু অনেক ওপরে চলে গেলেন শ্রদ্ধার জায়গা থেকে। আমরা বলবো যে প্রেমেন্দ্র মিত্র সঞ্জয় ভট্টাচার্য নিযুক্ত বলে একটি পত্রিকার সম্পাদনা করতেন, সেখানেও পদাতিক নিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনা করলেন। তিনি বললেন কাউকে চেনার উপায় হলো তিনি জ্ঞাতপূর্বদের থেকে কোথায় বিভিন্ন ও বিপরীত তা জানা। সেই জন্যই উপলিখিত মুখবন্ধ, নইলে এই তরুণ কবি ছন্দ দক্ষতা ও রচনা শক্তি কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। দেখো আবার সেই কথা বললেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, যে কথা বুদ্ধদেব বসু বললেন সেই কথাই কিন্তু সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন। অর্থাৎ কবিতার শৈলী, কবিতার যে বিভিন্ন কারুকাজ, সেই কারুকাজগুলো সাংঘাতিক তার পদাতিক কাব্যগ্রন্থে আছে। আমরা পদাতিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা পদাতিকের আর কিছু জায়গা রয়েছে যেগুলি বলবো। যে সরোজ মুখোপাধ্যায়কে তোমরা তো খুব ভালোভাবেই চেনো, বাংলা উপন্যাসের কালান্তর এবং মনে রাখবে বাংলা কবিতার কালান্তর, এই দুটি গ্রন্থের জন্য তিনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন। তো সরোজ বন্দ্যোপাধ্যায় তিনি কবিতার কালান্তর, দেখবে একটু সবুজ ধরনের মলাট আছে। সুভাষ মুখোপাধ্যায় প্রত্যয়ী প্রতীক, সুভাষ মুখোপাধ্যায় প্রত্যয়ী পথিক, এই শিরোনামে তিনি একটি লেখা লিখেছেন ওখানে। সেখানে তিনি বলেছেন, সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, সবচেয়ে ভানযুক্ত ভান, এই ভান মনে রাখবে সংস্কৃত সাহিত্য থেকে এসেছে। কেমন তো, অর্থাৎ তিনি ওই শৈলীর কথা যে বললাম, সেই শৈলী ক্ষেত্রে তিনি পারদর্শী, সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা এখানে বলবো যে কবি অভিমানের বর্মটি খুলে তিনি পথচারী মানুষের মতো বিমর্ষ ক্ষুব্ধ বিদীর্ণ জগতে বাঁচতে লড়তে চান, সেটাই তার কবিতার মধ্যে পাওয়া যায়। ইয়েটসের গ্রে রক কবিতার মতোই তিনি এই পদাতিক কাব্যগ্রন্থে তিনি সেই শোষকের বিরুদ্ধে তিনি হাতিয়ার ধরতে বলেছেন, শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। কবিতাগুলিতে পাওয়া যায় কবির সজাগ আত্মবীক্ষণের উজ্জ্বল নিদর্শন আমরা পদাতিকের কবিতাগুলোর মধ্যে পাই। আমরা এছাড়াও বলবো যে তার যে শেষমেশ আমি একটি কথা বলবো তার সম্পর্কে, যে সুভাষ মুখোপাধ্যায় তিনি যে প্রকাশনীগুলো থেকে তার যে পদাতিক বের হচ্ছে সেই তথ্যগুলো একটু জেনে নাও ভালো করে। প্রথম বের হচ্ছে বললাম কবিতা ভবন থেকে, আমি আগেও বারবার উল্লেখ করেছি, পদাতিক কবিতা ভবন থেকে বের হচ্ছে। তার ঠিকানা কি? 202 রাসবিরা এভিনিউ, বালিগঞ্জ, P104/1 লেগ রোড, একদম ঠিকানা সহ মুখস্থ রাখতে হবে তোমাকে। কে বের করলো? না, কানাই লাল গুপ্ত কর্তৃক মুদ্রিত হয়েছে। আর বাবা মাকে উৎসর্গ করা হয়েছিল, আমি আগেই বলেছি। পৃষ্ঠা কত মুখস্থ রাখতে হবে, যেহেতু প্রথম। দাম কত? 1 টাকা। অনিল ভট্টাচার্য এই সংস্করণের প্রচ্ছদ শিল্পী ছিলেন। এই প্রথম সংস্করণের যাবতীয় তথ্য তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। তারপর দ্বিতীয় সংস্করণ বের হলো কবিতা ভবন থেকে, দ্বিতীয় সংস্করণ পর তৃতীয় সংস্করণ আমরা দেখলাম যে তৃতীয় সংস্করণ বের হয়েছে জানুয়ারি 1951, পৌষ 1357, ইগল পাবলিশার্স, প্রচ্ছদ শিল্পী সোমনাথ হোর। তারপর আমরা পেলাম না, এটি দেখো পদাতিকের গোপীমোহন সিংহ অর্থাৎ বিশ্ববাণী প্রকাশনী থেকে আমরা পেলাম চতুর্থ সংস্করণ। তারপর পেলাম পঞ্চম সংস্করণ, আমরা পাচ্ছি যে ব্রজকিশোর মণ্ডল তিনি বের করছেন পঞ্চম সংস্করণ, প্রচ্ছদ শিল্পী গৌতম রায়। 6 নম্বর বের হলো দেজ সংস্করণ, দেজ আমরা পেলাম 6 নম্বর দেজ সংস্করণ। আমরা পদাতিকের এই প্রত্যেকটা সংস্করণ অর্থাৎ এই তথ্যগুলো আমরা যেহেতু পিএসসি পরীক্ষা দেবো, ছেলে মেয়েরা মনে রাখবে কোনো প্রাইমারি পরীক্ষা নয়, এটা যে পিএসসি পরীক্ষা, এর সঙ্গে কোনো ছেলে খেলা চলবে না, ঠিক আছে? পিএসসি পরীক্ষা দিতে গেলে মনে রাখবে নিজেকে যার পর নাই নিখুঁত করে
তথ্য সমৃদ্ধভাবে তৈরি করাটা বিচক্ষণতার পরিচয়। আবার বলছি, পিএসসি মানে একটা কলেজের বিএড পরীক্ষা নয়, পিএসসি মানে একটা বিশাল একটা বিল্ডিং নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের এমএ পাশ করা নয়। পিএসসি পরীক্ষা মনে রাখবে, ওই 15খানা বিশ্ববিদ্যালয় থেকে ওই 15 জন ডিগ্রি করে যে মাথা নিয়ে, সেই 15টা মাথা এক জায়গায় জড়ো করে যেটা পরীক্ষা দিতে যেতে হবে তার নাম হচ্ছে পিএসসি। আমি কথাটা খুব যুক্তিযুক্ত বললাম, কারণ পরীক্ষাটার নাম মনে রাখবে পিএসসি। তাহলে প্রথম দেশ সংস্করণ বের হলো 25শে বৈশাখ 1399। সুধাংশু শেখর দে কথা আমি আগেই বলেছি তোমাদেরকে। এবার বাংলাদেশ সংস্করণের কথা তোমাদের বলছিলাম যে বাংলাদেশ লীলা প্রকাশনী বের করলো। প্রকাশক ওয়াদুদুল হক তিনি প্রকাশক। এর আষাঢ় 1381 জুন 1974 আষাঢ় 1381। তো আমরা পেলাম বাংলাদেশ সংস্করণ, প্রচ্ছদ প্রাণেশ মণ্ডল। খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ সংস্করণটা মনে রাখবে, কারণ বলছি তার পিছনে কারণ আছে। আমার প্রত্যেকটা কথার পিছনে কারণ আছে। এই যে বাংলাদেশ সংস্করণের কথা বলছি, সুভাষ মুখোপাধ্যায় তিনি অডিওটা বন্ধ করো। কার অডিও অন আছে? ওকে তাহলে আউট করে দিচ্ছি আমি। বাংলাদেশ সংস্করণের জন্য লিখিত যে ভূমিকা, সেই ভূমিকায় সুভাষ মুখোপাধ্যায় তিনি কি সুন্দর ভূমিকা লিখছেন দেখো। আমি সেই জন্য বলবো এটা একটু আলাদা করে দেখবে। আমার জীবনের প্রথম বই, সেই হিসেবে আজও পদাতিক আমার প্রিয়। সুভাষ মুখোপাধ্যায় লিখছে, মনে রাখবে। নতুন বাংলাদেশ সংস্করণ প্রকাশে আগ্রহ দেখানোর জন্য ওয়াদুদুল হক সাহেবের কাছে আমি কৃতজ্ঞ। এই যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, প্রকাশক তো বইটা বের করবেন। এ পর্যন্ত পদাতিকের বহু সংস্করণ হয়েছে। কত সংস্করণ হয়েছে, প্রত্যেকটা সংস্করণ তোমাকে আমি নাম্বার দিয়ে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশে এই প্রথম বই ছাপা হচ্ছে, মনে রাখবে। সুভাষ মুখোপাধ্যায় যখন এটা লিখছেন তখন প্রথম বই, এরপরেও অন্য প্রকাশনী ছেপেছে। লালন প্রকাশনী, তোমাদেরকে আমি অবসর বলে একটা প্রকাশনী দেখিয়েছি, সেটা পরবর্তীকালে। বাংলাদেশ থেকে মনে রাখবে প্রথম বের হচ্ছে লালন প্রকাশনী, যার প্রকাশক হচ্ছেন, সেই লালন প্রকাশনীর প্রকাশক হচ্ছেন ওয়াদুদুল হক। লীলা প্রকাশনী নয়, লীলা প্রকাশনী। তো উনি লালন প্রকাশনী বলেছেন, এটা লীলা প্রকাশনী হবে। আর হাতযশে যদি পদাতিক বাংলাদেশে ব্যাপকতম পাঠক মণ্ডলীর কাছে পৌঁছায়, তাহলে আমি যে খুশি হবো এই কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি তখন এই ভেবে তৃপ্তি পাবো যে আমার কবিতা যেখানে থেকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, আবার সেইখানেই তা ছড়িয়ে দেওয়া গেল। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছো সুভাষ মুখোপাধ্যায় তিনি ছোটবেলায় কোথায় কাটিয়েছিলেন। কেন জীবনীটা আমি বললাম, আমার কবিতা যেখান থেকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, তা সুভাষ মুখোপাধ্যায় ছোটবেলায় কোথায় থাকতেন? পরবর্তীকালে তো বাংলাদেশ ভারত ভাগ হয়েছে, কিন্তু সুভাষ মুখোপাধ্যায় যখন ছোটবেলায় কাটিয়েছেন তখন কি ভারতবর্ষ ভাগ হয়েছে? তাহলে তখন তো তিনি সেই নওগাঁতে ছিলেন। তা নওগাঁটা কোথায়? নওগাঁটা তো আমার পশ্চিমবঙ্গের মধ্যে নয়। হ্যাঁ, তাহলে কুড়িয়ে নিয়েছিলাম, আবার সেখানেই তা ছড়িয়ে দেওয়া গেল। এটা কত বড় আনন্দ তার বলো। তার শৈশবে লীলা নিকেতনের মধ্যে সেই কবিতা ছড়িয়ে গেল। এটা একজন কবির কাছে কত প্রাপ্তি। আর আমরা যারা পাঠক, যারা পদাতিক পড়ছি, তাদের এই পদাতিক কাব্যগ্রন্থ তাদের কাছে কত আকর্ষণীয় উঠবে এই সমস্ত তথ্য যদি তুমি ঠিকমতো জেনে থাকো। আমরা চলে আসছি আমাদের কবিতার কাব্য সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম। এবার আমরা চলে আসছি সরাসরি একদম কাব্যকে অতিক্রম করে আমরা চলে আসছি এবার সুভাষ মুখোপাধ্যায়ের পরপর যে 5টি কবিতা আছে, আমরা সেই কবিতাগুলি আমরা কবিতা আলোচনার মধ্যে আসছি, কবিতা আলোচনার মধ্যে প্রবেশ করছি। আমরা আসছি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কবিতা ছেলেমেয়েরা প্রত্যেকে দেখতে পাচ্ছ? কবিতা প্রত্যেকের কাছে ক্লিয়ার? ছবি দেখতে পাচ্ছ? ওকে। আমরা সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কবিতা আমরা পাঠ করব। সেই প্রথম কবিতা পাঠ করতে গিয়ে আমরা কিছু আমাদের প্রেক্ষাপট জানতে হবে। দেখো, 1948 সালে লেখা হচ্ছে পদাতিক। মনে রাখতে হবে সালটা খুব গুরুত্বপূর্ণ। পদাতিক
পদাতিক রচনা 1948 আর প্রকাশ 1938 ওটা ভুল হয়েছে, 1938 প্রকাশ 1940। এই যে পদাতিক রচনা 1938 আর প্রকাশ 1940, এই সময়টাকে বুঝে তারপর আমাদের কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলি আমাদের পাঠ করতে হবে। আমি যতটা সংক্ষেপে পারা যায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যতটা সংক্ষেপে পারা যায়, কারণ আমি 1938-40-এর এই সময়কালকে যদি আমি খুব ডিটেলস আলোচনা করতে যাই তাহলে হয়তো 3খানা ক্লাস লাগবে আমার। তো আমি যতটা সংক্ষেপে পারা যায় আলোচনা করে দিচ্ছি। মনে রাখবে 1938 মানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেল 1938 মানেই। হিটলার এবং মুসোলিনি তারা যার পণ্যায় তারা একনায়কতান্ত্রিক তাদের সে ক্ষমতা প্রয়োগ করছেন এবং মানুষ, অন্য দেশের মানুষ তারা বিক্ষুব্ধ হচ্ছে, ইহুদি নিধন চলছে। এই মুসোলিনি, হিটলার, বেনিতো মুসোলিনি, ইতালির এবং জার্মানির হিটলার, তারা পুরো পৃথিবীটাকে তারা পায়ের তলায় রাখতে চেয়েছিল এবং অন্যায়ভাবে। তোমরা জানো হিটলারের নাৎসি বাহিনী ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে দেখবে যারা দুর্বৃত্ত রাজনৈতিক নেতা তাদের দেখবে সব এরকম বাহিনী থাকে। তোমরা গতকালকেও বাহিনী দেখেছ, সবাই দেখেছো, সবাই দেখতে পাও। এই বাহিনীদের কাজ হচ্ছে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এবং আমার প্রিয় গল্পকার, আমার প্রিয় সাহিত্যিক সোমেনচন্দ্রকে প্রকাশ্য রাজপথে মনে রাখবে এই হিটলারের নাৎসি বাহিনী মেরে দিয়েছিল। কারণ হিটলারের নাৎসি বাহিনী মানে শুধু জার্মানিতে নয়, সোমেনচন্দ্রকে মনে রাখবে যারা মেরেছিল তারা কিন্তু সেই নাৎসি বাহিনীর তার দীক্ষায় দীক্ষিত। দীক্ষায় দীক্ষিত বলতে নবমন্ত্রে দীক্ষিত নয়, কুমন্ত্রে দীক্ষিত। মাত্র 30 বছর বয়স হয়নি তখনও তার, সে একটি তরতাজা যুবককে, যিনি সাহিত্যিক ছিলেন, যিনি সত্যের পথে মিছিলে হাঁটছিলেন, তাকে খুন করে দেওয়া হলো রাজপথে। আমরা এরকম কত দেখেছি। ইহুদিদেরকে মারার জন্য গ্যাসের চেম্বার তৈরি করা হয়েছিল, সেই চেম্বারে ভরে ভরে মারা হতো। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 এই সময় পড়বে, আর আমার কাব্যের প্রকাশ 1940। তাহলে 1938-এ লেখা হচ্ছে পদাতিক আর 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে হঠাৎ তো বিশ্বযুদ্ধটা হয়ে যায়নি, তার আগে তো অত্যাচারগুলো আছেই। এই হিটলার যখন তার নাৎসি বাহিনী অত্যাচার করছে, মুসোলিনি যখন অত্যাচার করছে, তখন সেই সময়ে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সব ছেলেমেয়েই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটো দল হয়েছিল, একটা হচ্ছে ঐক্য শক্তি, একটা মিত্র শক্তি। ঐক্য শক্তির হয়ে যোগদান করেছিল জাপান, আবার ভারত সেই সময় পরাধীন। এই জায়গাটা তোমাকে নিখুঁত করে বুঝতে হবে। ভারত সেই সময় পরাধীন। তাহলে ভারত যদি পরাধীন হয়, তাহলে ভারত সে ইংল্যান্ডের কাছে পরাধীন, অর্থাৎ ইংল্যান্ড আমার দেশকে পরাধীন করে রেখেছে, ইংরেজরা পরাধীন করে রেখেছে। সেই ইংল্যান্ড কিন্তু মনে রাখবে মিত্র শক্তির হয়ে, এদিকে আবার জাপান হচ্ছে ঐক্য শক্তির হয়ে। আবার জাপান আবার ভারতের স্বাধীনতার জন্য ভারতকে সাহায্য করতে চায়। তোমরা নেতাজি নিয়ে পড়াশোনা করতে গেলেই জানতে পারবে যে নেতাজির সঙ্গে জাপানের কি সম্পর্ক ছিল।
এই অবস্থাতে ভারতবর্ষে যারা কমিউনিস্ট তারা ভারতের বা ভারতীয় কংগ্রেসের জাপানের পক্ষ নেওয়ার ঘোরতর বিরোধিতা করলেন। কেন করলেন? কারণ জাপান সে ভারতের উপকার করতে চায়, এটা সত্যি করেই, কিন্তু জাপান তো যার হাতটা ধরে বসে আছে সে তো নরমাংসলোভী, সে তো সম্পূর্ণভাবে একনায়কতান্ত্রিক, সেটা হিটলার। তাহলে সেই জাপানের হাত আমরা ধরবো কেন? এর বিরুদ্ধে কমিউনিস্টরা তারা মনে রাখবে সোচ্চার হলো। আমরা এইরকম একটা ক্ষেত্রের মধ্যে দেখছি পদাতিক লেখা হচ্ছে, মনে রাখবে। আর সেই সময়ে সুভাষ মুখোপাধ্যায়ের হাতে পৌঁছে যাচ্ছে মার্কসিজমের বই সমর সেনের মাধ্যমে। তো তাহলে এই অবস্থাতে আমার দেশের মানুষদের তাদের কি করুণ অবস্থা, তারা সেই আমরা বলি যে তারা শাঁখের করাতের মতো তাদের অবস্থায়, আমরা প্রবাদ বলি চিড়ে চ্যাপ্টার মতো অবস্থা। কারণ একদিকে ইংল্যান্ড, তোমরা সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা পড়বে, দেখবে, বুঝতে পারবে, এই অবস্থাটা বুঝতে পারবে অনেকটাই, যে প্রিয়তমাশু এই কবিতা পড়তে গিয়ে দেখবে যার জন্যে যুদ্ধ করতে যাচ্ছে, যার জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একজন ভারতীয় সৈনিক যার হয়ে যুদ্ধ করতে যাচ্ছে, সে আবার আমার দেশটাকে 150 বছর ওপর পরাধীন করে রেখে দিয়েছে। আমি কার হয়ে যুদ্ধ করতে যাচ্ছি? আমার ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে যে সৈনিক, তাকে যুদ্ধ করতে যেতে হচ্ছে ইংরেজের হয়ে। এর থেকে আর কিছু আর কিছু খারাপ আছে? আমার দেশটাকে 150 বছর ধরে যে পদাতলে রেখে দিল, পদতলে, সেই তার হয়ে যুদ্ধ করতে যাচ্ছি, একজন সৈনিক যুদ্ধ করতে যাচ্ছে অন্য দেশেতে। সেই জন্যই কবিতার শেষে বলা আছে, দেখবে, আমি যেন সেই বাতিওয়ালা যে রাস্তায় বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। খুব যন্ত্রণার সঙ্গে উচ্চারণ, জানো। ওই কবিতার শেষটা তুমি যদি পড়ো ঠিকমতো অনুভব করে, এবং কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে তুমি যদি ব্যাখ্যা করো বা ব্যাখ্যা বোঝো, তিউনিসিয়া, ফ্রান্স, তাদের কি সব ভূমিকা ছিল, ইতালি, সব দেশের উল্লেখ আছে, দেখবে, তখন বুঝতে পারবে যে আমার দেশের একজন সৈনিকের যন্ত্রণা কোথায়, আর আমার দেশের শোষিত নিপীড়িত মানুষের প্রতিনিধি হয়ে সুভাষ মুখোপাধ্যায়ের যন্ত্রণা কোথায়, তখন উপলব্ধি করতে পারবে। সেই জন্যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যে পরিবেশ, ভারতের যে পরিবেশ, সেই পরিবেশটা তোমাকে উপলব্ধি করতে হবে। আমার দেশ পরাধীন, আবার বিশ্বযুদ্ধ লেগেছে, আমার দেশের মানুষ কোন দিকে যাবে? আমার দেশের মানুষ কোন দিকে যাবে? তাহলে আমার দেশের মানুষ তখন তো তার ত্রিশঙ্কুর মতো অবস্থা, না? ত্রিশঙ্কু খুব ইম্পর্টেন্ট একটা শব্দ ব্যবহার হয়েছে। ত্রিশঙ্কু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি শব্দ। ত্রিশঙ্কু একজন পৌরাণিক রাজা ছিল, জানো। সেই ত্রিশঙ্কু তিনি নিজের যোগ্যতায়, নিজের একেবারে চেষ্টায় তিনি স্বর্গে যেতে চেয়েছিলেন, কিন্তু চণ্ডাল বলে ইন্দ্র তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। ফলে এমন জায়গায় এসে ত্রিশঙ্কু পড়ে গেছিল, যেটা স্বর্গও নয়, মর্তও নয়। তারপর বিশ্বামিত্রের তার আশীর্বাদে সেই ত্রিশঙ্কু সে ওই মাঝখানে বেঁচে রইল, নিচের দিকে মুখটা করে আর ওপর দিকে পাগুলো করে। মনে রাখবে, সেই ত্রিশঙ্কুকে এই যে ওপর দিকে পাগুলো করে আর নিচের দিকে মুখটা করে ত্রিশঙ্কু যে বেঁচে রইল, সেখানে বিশ্বামিত্র তার জন্য আলাদা জায়গা তৈরি করে দিল। না, ত্রিশঙ্কু ওই জায়গা থাকলে হবে না। ত্রিশঙ্কুকে ওই মুখটা নিয়ে ত্রিশঙ্কুকে এই মাটিতে নামাতে হবে, ত্রিশঙ্কুর হাতটা ধরতে হবে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। ত্রিশঙ্কু চণ্ডাল বলে তাকে আলাদা করে রাখবে কেন? আর তুমি যে ত্রিশঙ্কুকে লাথি মেরেছ স্বর্গ থেকে, তা তোমাকেই লাথি মারে ত্রিশঙ্কু, সেই জন্য তোমার দিকে পা থাকবে। আর ত্রিশঙ্কুর মুখটা যে মর্তের দিকে, সেই মুখটা মর্তের দিকে থাকলে হবে না।
ত্রিশঙ্কুকে আলাদা করে রাখলে হবে না। আমাদেরকে ত্রিশঙ্কুকে আপন করে নিতে হবে, আমাদেরকে তাকে টেনে নিতে হবে। মনে রাখবে, ত্রিশঙ্কু এই কথাটা এই কবিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ। ভারতবর্ষের যে খেটে খাওয়া শোষিত নিপীড়িত মানুষ, তারা কোন দিকে যাবে? তারা ঐক্য শক্তির দিকে যাবে না মিত্র শক্তির দিকে যাবে? তারা জাপানের দিকে যাবে না ইংল্যান্ডের দিকে যাবে? ভারতবর্ষ, তুমি যদি নাগরিক ধরো নাগরিক হবে, ভারতবর্ষ ধরো ভারতবর্ষ হবে। কোন দিকে যাবে? ভারতবর্ষ মানে তো ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মানুষ। তাহলে সেই ভারতবর্ষের মানুষ তারা ভারতবর্ষ নিয়ে মাথা ঘামাবে না ওই স্বর্গের যে বিভিন্ন লোক রয়েছে? তোমরা দেখতে পাবে যে স্বর্গের একটা স্বর্গ দেখতে পাচ্ছ ঐক্য শক্তি, আর একটা স্বর্গ কি? স্বর্গের আরেকটা ক্ষেত্র কি? মিত্র শক্তি। তা ওগুলো তো স্বর্গের জায়গায়। তাহলে ভারতবর্ষের মানুষ তারা ঐক্য শক্তি মিত্র শক্তি নিয়ে মাথা ঘামাবে না দেশটা পরাধীন সেটা নিয়ে মাথা ঘামাবে? তাহলে মনে রাখবে, আমার দেশ জাপান আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে ইংল্যান্ড বড় নয়, আমাদের কাছে হিটলার মুসলিন বড় নয়, আমেরিকা বড় নয়। আমার পর্যটকদেরকে তারা বেড়াতে গেছে, তাদের কারো 5 দিন আগে বিয়ে হয়েছে, তাদেরকে গুলি করে যারা মেরেছে, মনে রাখবে তাদেরকে মারতে হবে। আমি একবারে কবিতাকে আজকের দিনে নিয়ে এলাম। একটা কবিতা কখনো মনে রাখবে শুধু সেই দিনের কথা বলবে হয় না, কারণ এটা আধুনিক কালের কবিতা। আধুনিক কালের কবিতা মনে রাখবে সব সময় আমাকে সেই দিনেরও ব্যাখ্যা করতে হবে, আজকেও ব্যাখ্যা করতে হবে, পুরাণেরও ব্যাখ্যা করতে হবে। 3টে ক্ষেত্র নিয়ে চলতে হবে আধুনিক কালের কবিতায়। আমার মাথার উপর আমেরিকা আছে সেইটা নয়, আমার দেশে এইভাবে নিরীহ মানুষকে মেরেছে, যে মেরেছে শুধু সেই গোষ্ঠী মানে সেই জঙ্গি গোষ্ঠী আমার শত্রু। সেই জঙ্গি গোষ্ঠী বারে বারে আমার দেশকে সে আতান্তরে ফেলছে, সমস্যায় ফেলছে, তাদেরকে নিপাত ঘটাতে হবে। সেই স্বাধীনতার সৈনিকরা, এই দেশের সৈনিকরা সেলাম পাবে আমাদের কাছে, কোনো রাজনৈতিক লিডার নয়। সেটা সেই আমাদের কমান্ডার, সে কোনো মুসলিম নারী হতে পারে, সে কোনো হিন্দু নারী হতে পারে, সে তার কার্যাবলীর জন্য আমাদের কাছে সম্মান পাবে। মনে রাখবে, আমরা আমেরিকার দাস নই। মুখটা ত্রিশঙ্কুর মাটির দিকে আছে, সেইটাকে ত্রিশঙ্কুকে টেনে আনতে হবে। তাহলে আমার দেশকে উন্নত করতে গেলে কি করতে হবে? ইংরেজের পায়ে লুটিয়ে থাকলে হবে? আমার দেশকে উন্নত করতে গেলে বলো না জাপানের পায়ে লুটিয়ে থাকলে হবে? আমার দেশকে উন্নত করতে গেলে আমাদেরকেই উন্নত করতে হবে। আমি মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে বলি যে তোমরা এই কোচিং সেন্টার ওই কোচিং সেন্টার ঘুরে বেড়াও, এগুলো হচ্ছে ওই জাপান, আমেরিকা, হিটলার, মুসলিনি। তোমার বোঝার ক্ষমতা নেই। আগে নিজের মাটিটাকে কর্ষণ করো, ফসল ফলাও, ওই খাবারটা খেয়ে নিজে বাঁচবে। ওই জাপান, মুসলিনি, হিটলারে ঘুরে বেরিয়ে কিচ্ছু হবে না, কারণ জাপান, হিটলার, মুসলিনি কিচ্ছু দেবে না তোমাকে। তোমার নিজের মাটিটা নিজেকেই কর্ষণ করতে হবে। আমি প্রকারণ থেকে বোঝালাম, নিশ্চয়ই বোঝা গেল। ত্রিশঙ্কু সে একটা পৌরাণিক ক্যারেক্টার। আর আমার ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কোন দিকে যাবে? আমার ভারতবর্ষের মানুষজন, শোষিত নিপীড়িত মানুষজন কোন দিকে যাবে? তার মাথাটা আছে মাঝখানে, পা গুলো ওপর দিয়ে। তাহলে মাথাটাকে টেনে কি মাটিতে নামানো যায় না? পা গুলো তো ওপর দিয়ে হয়েই গেছে। তাহলে পা গুলো যদি ওপর দিয়ে হয়ে গেছে, তাহলে মম চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান, লিখলেন নজরুল ইসলাম। হয়ে গেল। তাহলে তোমাকে লাথি যদি মারি, তাহলে মাঝখানে থাকবো কেন? দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। ওই জন্য ভারত তীর্থগুলো আমি লিখেছি, দেখবে কবিতাটায়। ভারত তীর্থ কবিতা পড়বে, দেখবে ব্রাহ্মণকে বলা হচ্ছে, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। তাহলে এই দেশকে যদি উন্নত করতে হয়, ত্রিশঙ্কুকে আলাদা করে রাখলে হবে না।
স্যার ত্রিশঙ্কু কে? না মেটে বাগদি মুচি হাঁড়ি, ওই হেরো বাগদি, ওই জেদো বাগদি মাঠে চাষ করতে যাচ্ছে, তাকে আমি কি করছি? অবহেলা করছি, তাকে আমি মানুষের মর্যাদা দিচ্ছি না। এটা করো না, তার হাতটাকে ধরো, ধরে দেশটাকে স্বাধীন করো। কমরেড, আজ নবযুগ আনবে না? জিজ্ঞাসা চিহ্ন। কমরেড, আজ নবযুগ আনবে না? জিজ্ঞাসা চিহ্ন। খুব ভালো করে লক্ষ্য করে ছেলে মেয়েরা। কমরেড, কমরেড শব্দটি কোথা থেকে এলো? না, কমরেড হচ্ছে একটি ফরাসি শব্দ। এই ফরাসি কমরেড এর থেকে এসেছে। এর মানে হচ্ছে সাথী, বন্ধু। রাজনৈতিক প্রেক্ষাপটে কমরেড শব্দটি সাধারণত একই রাজনৈতিক দল বা আন্দোলনের সদস্যকে বোঝায়। যখন কেউ কমরেড বলে না, তখন সামনে যারা বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তারা একই মতাবলম্বী রাজনৈতিক মেম্বার, রাজনৈতিক সদস্য, তখন তাদেরকে সম্বোধন করা হয়। এটি মূলত মনে রাখবে কমিউনিস্ট পার্টির, সেই কমিউনিস্ট পার্টির প্রথম তারা কিন্তু তাদের বিপ্লবী দলগুলিতে প্রথমে এই সম্বোধনসূচক শব্দ ব্যবহার করে এবং তারা এইটি উচ্চারণ করে তাদের একটা লক্ষ্যকে এই শব্দটার মধ্য দিয়ে মজবুত করে। আমরা এখানে বলবো যে এই শব্দটি তোমরা দেখতে পাবে পরবর্তীকালে, দেখবে যে কোনো রাজনৈতিক দলের চোর নেতাও দেখবে কমরেড বলছে। এটা নয়, কিন্তু চোর নেতার মুখ দিয়ে কমরেড উচ্চারণ করা উচিত নয়। এখন কমরেড এই শব্দটাকে আমরা নোংরামিতে নিয়ে চলে গেছি। কমরেড সেই বলবে যারা একই মতাদর্শে দীক্ষিত এবং যার সামনে যারা আছে তারা সেই একই মন্ত্রে দীক্ষিত, এবং সেটা কিন্তু মানুষের জন্য, সেটা সদর্থক, সেটা কমিউনিস্ট। কমিউনিস্ট মানে তো কমিউনিস্টের যে নীতিগুলো সেগুলো তো অত্যন্ত উন্নত মানের। নেতা গোলমাল হলে কি হবে? না, নেতা তো মুখ দিয়ে উচ্চারণ করে দিচ্ছে কমরেড বলে। কমরেড জিনিসটাকে সম্মান সে দিচ্ছে না বলেই তো গোলমালটা। কমিউনিস্টের তো আদর্শটা মোটেই খারাপ নয়, কারণ 1848 সালে কার্ল মার্কস এবং এঙ্গেলস তারা 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছিলেন। আর সেই গ্রন্থের দ্বারা মানুষ আস্তে আস্তে জাগতে রাশিয়ায় জাগতে একটা সময় বাস্ট করলো। 1917 নিয়ে রুশ বিপ্লব হলো। সেটা কমিউনিস্ট ম্যানিফেস্টোরই ফল। 1848 থেকে জাগতে বাস্ট করলো 1917, যার তন্ত্রকে উচ্ছেদ করে শ্রমিকতন্ত্র সিংহাসন লাভ করলো। মনে রাখবে সেখানে কমরেড মর্যাদা পেয়েছে। ঠিক আছে, সেই কমরেডের কথা বলা হচ্ছে। সুভাষ মুখোপাধ্যায় শেষ জীবনে যে কমরেডদেরকে দেখলেন তিনি, মানে সেগুলো আজকে আবার তো যা সব কমরেড দেখছো তোমরা, মানে তোমরা সদ্য কমরেড দেখলে নিশ্চয়ই দেখতে পেলে 1 সেকেন্ড লাগবে না। যারা নিজেদের যোগ্যতায় শিক্ষকতা চাকরি পেয়েছে তাদেরকে একদম মেরে তাড়িয়েতে তার 1 সেকেন্ডও লাগবে না। সে আবার কয়েক মাস আগে দেখছিলাম অন্য দল করছিল, আবার অন্য দলে। এরা কমরেড, এরা উচ্চারণ করে মুখ দিয়ে কমরেড। লজ্জা করে না এদের? আমরা পড়াচ্ছি কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের, আমাদের ঘৃণা হয় রাজনৈতিক দলগুলির প্রতি। সত্যি করে কমরেড, আজ নবযুগ আনবে না? নবযুগ আনবে না? নতুন যুগ আনবে না? কোন নতুন যুগ? কোন নতুন যুগ? ধনতান্ত্রিক কেউ ব্যবসা করতেই পারে, কেউ বড়লোক হতেই পারে, কিন্তু গরিবকে মেরে কেন হবে তুমি? একজন পরিশ্রম করে যখন কেউ ধনী হলো, যেমন তোমরা ইলিয়াস গল্প পড়েছো, বলো না ইলিয়াস কার টাকা মেরেছে? ইলিয়াস যে বড়লোক হয়েছিল, ইলিয়াসের তার কপাল মন্দ যে ইলিয়াসের ওরকম অবস্থা হয়েছে, মন্দও বলবো না, সেটা বা ভালো হয়েছিল। তারা স্যামসাংকে স্ত্রী মুখ দিয়ে শুনেছো তোমরা যে তারা খুব ভালো আছে। তো ইলিয়াস যে বড়লোক হয়েছিল, সেই বড়লোকটা কারো মেরে মুড়ে তো হয়নি। তাহলে বলবো নবযুগ আনবে না? নবযুগ কি না, তোমাকে পদদলিত করে, তোমাকে শোষণ করে যে বড়লোক হয়েছে তার নিপাত ঘটিয়ে নবযুগ আনো কমরেড। এইটাই তোমার নবযুগ। কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, যেখানটা আমাদের বুদ্ধদেব বসু সমালোচনা করেছিলেন, প্রথমে বুঝতে পারেনি, তারপরে বুঝতে পারলেন। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, বুদ্ধদেব বসু বাসরটা বুঝতে পারেননি প্রথমে।
আগে তোমাকে বুঝতে হবে, এখানে মনে রাখবে যে উপমেয় উপমান বুঝতে হবে। কেমন? কুয়াশা কঠিন বাসর্যের সম্মুখে, কুয়াশা কঠিন বাসর্যের সম্মুখে। কুয়াশার মতো কঠিন। কার মতো কঠিন? কুয়াশার মতো কঠিন। তাহলে কুয়াশা হচ্ছে উপমান, আর কঠিন হচ্ছে সাধারণ ধর্ম, আর বাসর হচ্ছে মনে রাখবে উপমেয়। আমি 1 মিনিট আসছি। তো কুয়াশা কঠিন, বলো না তুমি ভোরবেলা যখন গাড়ি চালাও বা রাত্রেবেলায় কেউ যখন গাড়ি ড্রাইভ করে, তখন কুয়াশা থাকলে সামনে কিছু দেখা যায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? তাহলে কুয়াশা মনে রাখবে আমাদের চলার পথে কি করে? বাধা সৃষ্টি করে। কুয়াশা কঠিন বাসর্যের সম্মুখে, চোখে দেখতে পাচ্ছি না, সামনে কি আছে জানি না, অথচ বাসর সামনে। তোমরা জানো যে বাসর শব্দটার সঙ্গে রোমান্টিকতার যোগ থাকে। বাসর, লোকে দেখবে বাসর, দেখবে সাংঘাতিক আনন্দে বাসর জাগে। বাসর ঘরে দেখবে সেখানে স্বামী স্ত্রী, নববধূ নববর এবং স্ত্রীর সঙ্গী সাথী তারা সব একসঙ্গে বাসর জাগে। তা সেটা একটা রোমান্টিকতার একটা বলা যেতে পারে আনন্দোজ্জ্বল পরিবেশ, সেই বাসর। তাহলে সেটা কুয়াশা কি করে হলো? কুয়াশার সঙ্গে কি করে এলো? কুয়াশা তো উপমান না। মনে রাখবে এই বাসর কিন্তু কখনোই ওই রোমান্টিকতার বাসর নয়। এই বাসর হলো সামনে লড়াই, সেই লড়াইয়ে বাঁচবো না মরবো জানি না, কারণ কুয়াশার মতো তো ঝাপসা, জানি না। সেই বাসর নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার বাসর, সেই বাসর সম্মুখ সমরের বাসর, জানি না সেই বাসরে কি হবে। মনে রাখবে এখানে মিলন নয়, ওই রোমান্টিকতা বাসরে স্বামীর সঙ্গে স্ত্রীর মিলন হয়, আর এই বাসরে মনে রাখবে লড়াই হবে, লড়াইয়ের ময়দান। ছিনিয়ে নেব তোমাদের কাছ থেকে লড়াই করে। তাহলে দেশপ্রেমের বাসর, সেই বাসরে আমাকে তো সম্মুখ সমরকে লড়াই করতে হবে। আমাকে তো আর গেলাম চাইলাম দিয়ে দিল তা তো নয়। তাহলে এই বাসরটা কখনোই রোমান্টিকতার বাসর নয়। এই বাসরটা মনে রাখবে প্রত্যক্ষ সম্মুখ সমরের বাসর। সেই জন্যই এই বাসরটাকে বলা হচ্ছে কুয়াশার মতো ঝাপসা এবং প্রচন্ড। সাধারণ ধর্মটা কি কঠিন? কুয়াশা উপমান, বাসর উপমেয়, এবং বাসরের ভিতরে অতিশয়োক্তি ঢুকে আসে, আর প্রচন্ড কঠিন। ছেলেমেয়েরা বুদ্ধদেব বসু পরে যেটা বুঝতে পারলেন সেইটা তোমাকে ব্যাখ্যা করলাম, তোমার কাছে পরিষ্কারভাবে বোঝা গেল। লাল উল্কিতে পরস্পরকে চেনা, লাল উল্কিতে পরস্পরকে চেনা, লাল উল্কিতে। তাহলে লাল আমাকে বুঝতে হয়। তোমরা জানো যে কমিউনিস্ট পার্টির সিপিএম পার্টির দেখবে লাল ঝান্ডা কথা বলা হয়, লাল ঝান্ডা। তাহলে লাল কি করে এলো? চলো লাল জিনিসটা বোঝো তুমি। লাল দেখো, কমিউনিস্ট পার্টির প্রতীক হিসেবে লাল রঙের ব্যবহার, কমিউনিস্ট পার্টির প্রতীক হিসেবে লাল ব্যবহার, এটা কিন্তু ইতিহাস সিদ্ধ। এটি সাহস, ত্যাগ, রক্তপাত এবং বিপ্লবের সাথে সম্পর্কিত। ওই আদর করে বিপ্লব আনা যাবে না, তোমাকে মেরে সরাবো একদম। তাই দেখো, সাহস চাই, ত্যাগ থাকতে হবে, রক্তপাত তো ঘটবেই, আর বিপ্লব চাই সমগ্র মানুষের উন্নতির জন্য। 1871 সালে ফরাসি বিপ্লবের সময় লাল পতাকা কমিউনিজমের সাথে আধুনিক সম্পর্ক অর্জন করে, যা পরে কমিউনিস্ট আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে 1871 সালে ফরাসি বিপ্লবের সময় সেই লাল পতাকার মধ্য দিয়ে এই লালের জন্ম হয়েছিল। সেই লালের কথা তিনি কিন্তু বলছেন, কারণ সুভাষ মুখোপাধ্যায় তিনি তখন তো সম্পূর্ণভাবে লালেতে বুঁদ হয়ে আছেন। তখন তো তিনি একদম তরতাজা, একদম তরুণ। তিনি তো লালে বুঁদ হয়ে আছেন, তার মধ্যে টকবক করে সে রক্ত ফুটছে। লাল উল্কিতে পরস্পরকে চেনা, এই লাল মনে রাখবে একের রক্তের সঙ্গে অন্যের রক্তকে জাগিয়ে দেয়।
এই লাল মনে রাখবে, এক রক্ত অন্য রক্তের পাশে গিয়ে দাঁড়ায়। এই লাল সেই জন্য পরস্পরকে চেনায়, মনে রাখবে সেই রংটাও। দলে টানো, হতবুদ্ধি ত্রিশঙ্কুকে দলে টানো। কোন দল? এখানে কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম নয়, এই দলগুলো নয়। সুভাষ মুখোপাধ্যায় এই দল করতেন না। দলে টানো মানে, এই দল মানে মনে রাখবে, এই দল মানে সেটা শোষিত, নিপীড়িত যে মানুষদের পাশে কমিউনিস্ট দাঁড়াচ্ছে, সেই তাদের দল। এখানে শুধু কমিউনিজমকে ভাঙিয়ে খাওয়ার নেতা নয়। ভাঙিয়ে খাওয়ার পাবলিক একরকম, বা ভাঙিয়ে খাওয়ার নেতা একরকম, আর যিনি সত্যিকারের একজন কমিউনিস্ট, সেই তাদের দলকে এখানে বোঝানো হচ্ছে। তারা সবসময় দেখবে, তারা নিজের জীবন তারা তৈরি করে না, তারা নিজের জীবনে তারা ত্যাগী, তারা অন্য মানুষদের জন্য তারা নিজের জীবনকে সঁপে দেয়। তারা প্রত্যেকটা কমিউনিস্ট, তারা শ্রদ্ধার সঙ্গে কমিউনিস্ট। দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, এইরকম একজন কমিউনিস্ট ছিলেন আমাদের পূর্বের একজন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার কিছু কিছু কথা আমার ভালো লাগেনি, কিন্তু তার আদর্শটা, তার ত্যাগ, তার জীবনের যে যাপন, সবকিছুর মধ্য দিয়ে একটা ত্যাগের আদর্শ। তিনি ছিলেন সুকান্তর ভাইপোতো, ফলে তার মধ্যে সাংঘাতিকভাবে এটা ছিল। তো তিনি দলের নেতাদের ওই 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 কমিউনিস্টকে ভাঙিয়ে খাওয়ার এইটার এগেনস্টে তিনি প্রতিবাদ করেছিলেন, দারুণ প্রতিবাদ করেছিলেন। আমরা সেই প্রতিবাদও তার কণ্ঠে শুনেছিলাম, এবং তার জীবনের যে আড়ম্বরবিহীনভাবে তার যে জীবন অতিবাহিত করা, সেই জীবনটাকেও আমরা দেখেছি কেমন। তো এরকম কমিউনিস্ট আজও আছে সমাজে, আজও নেই তা নয়, কিন্তু ওই যে বললাম যে 2 নম্বরই 10 নম্বরীতে ভরে গেছে যারা কমিউনিস্টের নাম ভাঙিয়ে যারা খায়। তো দলে টানো বলতে কিন্তু শোষিত নিপীড়িত মানুষের যে দল, সেই মানুষদেরই হচ্ছে, সেই মানুষগুলোই মেন, যে দলের নেতা মেন নয়। সেই দলে টানো হতবুদ্ধি কাকে? ত্রিশঙ্কুকে, ওই চণ্ডালকে। ত্রিশঙ্কু তো চণ্ডাল ছিল, ওই জন্য ইন্দ্র তাড়ালোকে। তাড়ালে তুমি আমাকে চণ্ডাল বলে? ভারতবর্ষকে কালা আদমি বলো ভারতবর্ষের মানুষকে। আজকে ভারতবর্ষ আজকে কত উন্নত দেশ হয়েছে। যদি আমাদের দেশে, মনে রাখবে, এই রাজনৈতিক হানাহানি, আমাদের দেশের নোংরা রাজনৈতিক নেতাগুলো যদি না থাকে, তাহলে আমার দেশ আরো কত উন্নত হবে। আমার দেশ কত উন্নত হয়েছে, আরো কত উন্নত হবে আমার দেশে। আমরা বারে বারে আমাদের দেশের সৈন্যদেরকে, বিজ্ঞানীদেরকে সেলাম করব, প্রণাম জানাবো। আমরা যেন 2 নম্বরী রাজনীতি লিডারকে আমরা যেন প্রণাম না করি, কেমন? তো ত্রিশঙ্কুকে টানতে হবে। ভারতীয় কবিতায় বলেছেন যে কেউ অভিমান করে দূরে সরেছে, তাদেরকে টানো। দেশটাকে স্বাধীন করতে গেলে তাদেরকে টানতে হবে, কারণ সেই মঙ্গল ঘট হয়নি যে ভরা। রবীন্দ্রনাথ বলছেন মঙ্গল ঘট হয়নি যে ভরা। দেখবে লেখা আছে ওই কবিতায়, জাগিছে রজনীতে, রজনী মানে অন্ধকার। কি আমাদের মা জেগে আছে, আমাদের মা জেগে আছে যে আমার ছেলেরা কখন প্রভাত নিয়ে আসবে। কি অপূর্ব কবিতা। নীরে জেগে আছে মা অন্ধকারের মধ্যে, যে কখন আমার সন্তানেরা আমাকে নতুন সকাল দেখাবেন। আর নজরুল ইসলাম লিখলেন, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার। উদিবেশ রবি আমাদেরই খুনে মানে রক্তে, রাঙ্গিয়া পুনর্বার। আর দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। এই ত্রিশঙ্কু পুরাণের ত্রিশঙ্কু নয়। এখানে পুরাণের ত্রিশঙ্কু বুঝে নিয়ে তোমাকে বুঝতে হবে যে ওই হেরোবাগদি, ওই নেপোমুচি, সবাইকে নিয়ে আমার দেশটাকে স্বাধীন করতে হবে। আমার মূল মন্ত্র আমার দেশের অর্থনৈতিক, আমার দেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, এবং আমার দেশের 3 নম্বর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। 3 নম্বর রাজনৈতিক স্বাধীনতা, ঠিক আছে? তো কমরেড, আজ নবযুগ আনবে না? নবযুগ মানে আমার দেশকে স্বাধীন করবে না? 1938 হয়ে গেল যে কমরেড। ছেলেমেয়েরা প্রথম স্ট্যান্ডা প্রত্যেকের কাছে পরিষ্কারভাবে বোঝা গেছে
ওকে, হ্যাঁ স্যার। আকাশের চাঁদ দেয় বুঝে হাতছানি, আকাশের চাঁদ দেয় বুঝে হাতছানি, সুভাষ মুখোপাধ্যায় বারে বারে কবিতায় দুটো দল তৈরি করে দিয়েছেন। এই অবস্থায় দেশ যখন পরাধীন, তোমরা বলো না, আমি বারবার করে বলি, দেখবে এরকম কবিতা প্রচুর পড়িয়েছি আমি, যে ঘরে যখন ডাকাত ঘরে যখন ঢুকে গেছে, ডাকাত ঢুকে গিয়ে কি করছে, আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে নিল, তারপর ডাকাত ঢুকে গিয়ে তোমার একটা পাকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, বলো না তুমি তারপরেও কি ওই ডাকাতকে চা করে খাওয়াবে, না একটা কাঁটারিকে নিয়ে ওই ডাকাতের একদম মুন্ডুটাকে তাকে একবারে নিপাত ঘটাবে? যদি তোমার যদি হিম্মতের জোর থাকে, তাহলে বলবো আর একটা হাত যে আছে, ওই হাত নিয়ে ওই কাঁটারি নিয়ে ওই ডাকাতের ওই মুন্ডুটাকে পুরো ধর থেকে নামিয়ে দিতে হবে। সেই সময় ডাকাত যখন আলমারি খুলে যখন গয়নাগাটি বের করছে, সেই সময় যদি কেউ রজনীগন্ধা ফুল নিয়ে, সেই ঘরের ব্যক্তি যাদের গয়নাগাটি চুরি করছে, তখন রজনীগন্ধা ফুল গাঁথে যদি, সেটা খুব শোভনীয় হবে কি? ছেলেমেয়েরা বুঝে নাও। এবার তোমার সুন্দর ফুলসজ্জা হচ্ছে, আর সেই ফুলসজ্জার রাত্রে ঘরেতে ডাকাত ঢুকে গেল, তোমার খাট সাজানো আছে ফুল দিয়ে, আর আলমারিতে লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে, তাহলে তুমি কি তখন ফুলসজ্জায় করবে, না বন্দুক টানতে যাবে? মনে রাখবে, আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, ফাজলামি জুড়েছ, দেশটা পরাধীন আর চাঁদের দিকে তাকিয়ে বসে আছে। ছেলেমেয়েরা তোমরা দেখতেই পাচ্ছ, যোগ্য শিক্ষকেরা মার খাচ্ছে, আর বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত টিচাররা ছেলে মেয়ে পড়াচ্ছে। অসভ্য জানোয়ারগুলো কোথাকার, সব এক একটা কুকুর। মনে রাখবে, একটা শব্দ কেউ লিখতে পারে না, কারণ যদি তার কোন রকমে পদমর্যাদা যদি গোলমাল হয়ে যায়, সব কুকুরের দল সব। আমি শিক্ষক সমাজকে কুকুর বললাম, কথাটা তোমাদেরকে পড়াতে গিয়ে মনে রাখবে। ডিএর হিসেব করছে আজকে, আমি সব বসে বসে দেখি, যাদের চাকরি চলে গেছে জানো, আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে তারা, যে স্যার জানেন, আমাদেরকে একবার বলে না যে কালকে মারলো, এই কথাটা একবার বললো না, যে কালকে মারলো তোমাদেরকে এইভাবে, এ কি অন্যায় করলো, এই কথাটা নয়, হিসেব হচ্ছে সব ডিএ কত বাড়বে। এদিকে শিক্ষিত বলো তুমি, আমার পড়াতে হয় পড়াচ্ছি, কিন্তু মনে রাখবে আমি একটা জিনিস জানি, যারা লেখাপড়া করে এবং যারা টিচারি করে, যারা প্রফেসরি করে, যারা বিশ্ববিদ্যালয়ে কলেজে এবং যারা স্কুলে টিচারি করে, এরা মহা বদমাইশ লোক, এরা মহা বদমাইশ লোক। গুটি কয়েক ব্যক্তি আছেন যারা আজও ভালো মানুষ, এদের মধ্যে কোন রকম ভাবে কোনো প্রতিবাদ নেই, কোন রকম ভাবে বললাম, একটা লেখাতে পর্যন্ত কোনো প্রতিবাদ নেই। কারণ যদি শাসক আমার প্রতি বিরূপ হন, তাহলে আমি তো পুরস্কারটা পাবো না, শব্দ সুবোধ সরকার হয়ে যাচ্ছে, নয়? আমরা বলবো যে যখন যোগ্য শিক্ষকরা মার খাচ্ছেন, তখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি কবিতা লিখছেন। কোথায় গিয়ে কবিতা লিখছেন? রিপোর্ট দিচ্ছি তোমাকে, গ্যাংটক বেড়াতে গিয়ে। আজকে কবিতা লিখেছেন গ্যাংটক বেড়াতে গিয়ে। মনে রাখবে, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আমরা এতটাই নিম্নমানের, আমাকে ক্ষমা করবে তোমরা, আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি মাঝি পাড়াকে, আমাকে ক্ষমা করবে তোমরা। যে এলাকায় লেখাপড়া যেন লোক আছে, তাদেরকে আমি সহ্য করতে পারি না, আমাকে ক্ষমা করবে। পড়াতে হয় পড়াচ্ছি। আমি প্রচন্ড শ্রদ্ধা করি যারা মাঠে চাষ করতে যায়, প্রচন্ড শ্রদ্ধা করি যারা
মজুরের কাজ করে, হাওড়া যারা ওই মুঠের লাল ড্রেস পরে ওই মুঠেগিরি করে, ওদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করি আমি ওই সমস্ত মানুষদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করি, এটা আমার অন্তর থেকে। আমি একদম লেখাপড়া যেন লোককে সহ্য করতে পারি না, আমি মিশিও না, ঠিক আছে? তো আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, এটা জীবন্ত প্রমাণ পেলে গতকাল ঘটনার পর, জীবন্ত প্রমাণ পেলে তুমি, ঠিক আছে? দেখো, দেশ আমার পরাধীন, অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেশ আমার পরাধীন। আর সেই সময় এই দেশেরই চালাক ধান্দাবাজ লোকেরা তখন কিন্তু আমার দেশ পরাধীন না, আমার দেশ ঠিকই আছে, আমি এখন চাঁদ দেখবো, আমি বাগানে যাব, গান গাইব। বাহ, ও সব কেবল বুর্জোয়াদের মায়া। মধ্যবিত্ত শ্রেণী যারা ব্যবসাদার, মধ্যবিত্ত শ্রেণী যারা নিজের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না, তারা প্রত্যেকটা মনে হবে বুর্জোয়া শ্রেণী। তারা ওই মায়ের জাল বিস্তার করে, ওগুলো ওই মায়া সৃষ্টি করায়। আমরা তো নই প্রজাপতি সন্ধানী, আমরা প্রজাপতি সন্ধানী নই। যখন দেশ পরাধীন তখন ওই প্রজাপতি চলে না, যখন দেশ পরাধীন তখন ওই কাককে প্রয়োজন, বুঝলে? তখন ময়ূর নিয়ে কিছু হয় না, কারণ কাক গ্রীষ্মকালে দুপুরে এসে ডাক দেয়, তখন কাককেই সঙ্গী করতে হয়। আর দেখবে কোকিল দেখবে বসন্তকালে আসে, তখন কাককেই বন্ধু করতে। আমি প্রেমেন্দ্র মিত্রের কাক ডাকে কবিতা নিরিখে কথাটা বললাম। দেশ যখন পরাধীন তখন প্রজাপতির সন্ধানী হলে হয় না, তখন ওই কোকিলকে নিয়ে বসে থাকলে হয় না, তখন নিজেকে ওই কাকের বন্ধু ভাবতে হয়। প্রচন্ড গ্রীষ্মকালে কাক ডাকে দুপুর বেলায়। আর দেশ যখন প্রচন্ড উত্তপ্ত, দেশ যখন পরাধীনতার জন্য টকবক করে ফুটছে, তখন আমি কি গাছের ডালে প্রজাপতি দেখব, না একটা লাঠি নিয়ে ইংরেজকে তাড়ানোর চেষ্টা করব? ক্ষুদিরাম কেমন করে বোম মেরেছিল, তার লক্ষ্যবস্তু যতই হোক, কিন্তু তার আদর্শ ঠিক ছিল। অন্তত আজ মারায় না তার ছায়া, আজকে মারায় না তার ছায়া। কারণ আমরা আজকে ভালো নেই, তাই আমরা প্রজাপতি নিয়ে থাকবো কেন? আমাদের তো আজকে ফুল খেলার দিন নয়, আজকে আমাদের কিন্তু বোম মারারই দিন। মনে রাখবে, আজকে ফুল খেলার দিন নয়। আজকে ইংরেজকে বোম যদি না মারি, তাহলে দেশ স্বাধীন হবে কি করে? বিনয় বাদল দীনেশ যদি আমরা হতে না পারি, ইংরেজ যাবে কি করে? ছেলে মেয়েরা প্রত্যেক কাজে স্ট্যান্ডে ক্লিয়ার, অর্থাৎ রোমান্টিক কথার মানসিকতা নিয়ে যারা বাহানাবাজি করছে, সেই বুর্জোয়া শ্রেণীর, তাদের ওগুলো ফালতুটা মায়াজাল সৃষ্টি করা, কিচ্ছু না, ধান্দাবাজি আর কিচ্ছু নয়। ঠিক যেমন আজকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে তোমরা দেখতেই পাচ্ছ, সব দেখতে পাচ্ছ তোমরা, সবই বোঝো তোমরা। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে, কুঁজো হয়ে, মেরুদণ্ড তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে, কুঁজো হয়ে, মেরুদণ্ডহীনতা। কুঁজো হয়ে যা মানে কি? মেরুদণ্ডটা সোজা নেই, মেরুদণ্ডটা সোজা নেই। পিছনে ফিরে দেখতে বলো আমার সমাজকে, দেখো পিছনে ফিরে দেখতে পাবে 2000 আছে, আমার সমাজকে দেখতে পাবে 2000 আছে, 1500 আছে, মেরুদণ্ডটাই নেই দেখো সমাজের। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে, ফুলের গায়ে মূর্ছা যায়, প্রবাদ আছে দেখবে। সুভাষ মুখোপাধ্যায় অন্য কবিতায় বলছেন, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি আমরা 1938 সালে, ধ্বংসের মুখোমুখি আমরা 2025 সালে। 2025 সালে আমরা ধ্বংসের মুখোমুখি। আজকে সমাজটা রাজ করছে, দেখো মাতাল, লম্পট, চোর, বদমাইশের গোটা সমাজটা দাপিয়ে বেড়াচ্ছে। ভালো করে সমাজের দিকে তাকাও তোমরা, ভালো করে সমাজের দিকে তাকাও, গোটা সমাজে রাজ করছে। দেখো, আমি ভালো লোক না মন্দ লোক সেটা বিচার বিবেচনা নয়, বিচার বিবেচনা হচ্ছে আমি বিশ্লেষণ করছি। দেখো সমাজটাকে, গোটা সমাজটা দাপিয়ে বেড়াচ্ছে। দেখো মাতাল, লম্পট, চোর, জোচ্চোরে গোটা সমাজটা দেখো, তারাই দেখো গোটা সমাজের লিডার। মনে রাখবে, আমরা বাকিরা যারা রয়েছি, বাকিরা যারা প্রতিবাদ করছে তাদের জেল হয়ে যাবে, যারা প্রতিবাদ করবে তাদের মেরে কেমিস্ট্রিতে পিএইচডি। এই কথাগুলো তোমাদের বেশি শোনা উচিত। কেমিস্ট্রিতে পিএইচডি, সে অন্য চাকরি পেয়েছিল কিন্তু শিক্ষক হবে,
সেই জন্য সে এই পেশায় এসেছিল। এটা একটি মহৎ ব্রত, একটি যেখানে শুধু মনে রাখবে কাগজে কলমে একটা চাকরি নয়, একটা ব্যাংকের ম্যানেজারে মনে রাখবে তার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। শুধু লোন যে নিতে যায় সে একটু স্যারস্যার করে ওই লোনটা স্যাংশন হওয়ার জন্য, আর শুধুমাত্র মনে রাখবে ব্যাংকে যে টাকা ফিক্সড করতে যায় তার ঠিকমতো কাজটা হওয়ার জন্য সে একবার গিয়ে স্যার করে, তারপরেই গালিগালাজ করতে পারে ব্যাংকের ম্যানেজারকে, কারণ তার সঙ্গে কাগজের সম্পর্ক। যে রাজধানী এক্সপ্রেস চালাচ্ছে ওই রাজধানী গাড়িতে যারা চেপে যায় তারা জীবনে কজন যে ড্রাইভারটাকে দেখতে গেছে আমি জানি না। মনে রাখবে বড় যন্ত্র সর্বস্ব জীবন, কারণ রেলের ড্রাইভার সঙ্গে কথা হয় আমার। কিন্তু একটি মাত্র শ্রেণী যাদের সঙ্গে মানবিক সম্পর্ক স্থাপন হয় তার নাম শিক্ষক শ্রেণী। সেই শিক্ষক শ্রেণীর মধ্যে কেমিস্ট্রি বলে একটি সাবজেক্ট নামে একটি সাবজেক্ট, আমি বলিনি যে তোমার বিশ্ববিদ্যালয়ে যিনি বাংলা পড়ান, তোমার কলেজে যিনি বাংলা পড়ান আর তোমার স্কুলে যিনি বাংলা পড়ান তারা না ওই কেমিস্ট্রি না তারা পায় নাই, তাই বাংলা নিয়ে পড়তে এসছে। আমি না 9, 10, 11, 12 বাংলা প্রচন্ড ভালোবাসতাম। আমার বাংলা মাস্টারমশাইরা আজও আমাকে প্রচন্ড ভালোবাসেন, সেই মাস্টারমশাইরা। কিন্তু তাই বলে এই নয় যে আমি সায়েন্সেও হাইফাই ছিলাম। আমি যদি সায়েন্সে হাইফাই থাকতাম তাহলে আমি বাংলা নিয়ে পড়তাম না, আমি সায়েন্স নিয়ে পড়তাম। বাংলা ভালোবাসতাম, খুব সিম্পল ব্যাপার। তাহলে মনে রাখবে সায়েন্স নিয়ে সেই পড়তে যায় এবং একদম টপ অব্দি সেই পড়তে পারে যার সেইটা পড়ার মতো যোগ্যতা ছিল। আমরা বাকিরা যারা সায়েন্সে পড়িনি, আমি তো স্বীকার করে নিচ্ছি, আমরা যারা পড়িনি, অন্যজন হয়তো স্বীকার করবে না, বলবে না আমি মাতৃগর্ভ থেকে জন্মানোর পরে আমার বাংলা মা ছিল। ফালতু কথা বলে তো লাভ নেই। আমরা দেখেছি যে আমাদের চারিদিকে যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা কি নিয়ে পড়তো, সায়েন্স নিয়ে পড়তো। বাংলা সাবজেক্টে ভালোবাসতো কিন্তু পড়বে সায়েন্স নিয়ে, কারণ তার সায়েন্স নিয়ে পড়ার যোগ্যতা আছে, ঠিক আছে। তো তারা দারুণ ভালো স্টুডেন্ট ছিল। তা সেই স্টুডেন্টদের মধ্যে একজন তো কেমিস্ট্রি নিয়ে পড়ে তারপর সাথে বিভিন্ন চাকরি পেয়েছে, তার মানে যোগ্যতার টপ র্যাঙ্কে উঠেছে, সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেছে নয়, কিন্তু সায়েন্স নিয়ে ভর্তি হলেই কিন্তু যোগ্যতাবান নয়। সে স্টেপ বাই স্টেপ কি হয়েছে, সফল হয়ে গেছে, তার মানে যথেষ্ট যোগ্যতা আছে তার। তাকে যখন এই মাধ্যমিক পাশওয়ালা পুলিশ এসে যখন মেরে ঠ্যাংটা ভেঙে দেয় তার হকের চাকরির জন্য দাবি আদায় করতে গিয়ে, তখন আমার সমাজটা কোন পাঁকে গেছে। সেটা 2000 টাকায় মেরুদণ্ডহীন সমাজ কি দেখতে পায়? 2000 টাকা দিয়ে মেরুদণ্ডটা দিয়েছে বিক্রি করে গোটা সমাজ, এটা দেখতেই পাচ্ছে না সমাজ। আমি আজকে সকাল থেকে ভাবছিলাম আমার সমাজে কজন জানে যে এইরকম একজন ব্যক্তির পাটাকে ভেঙে রক্ত বের করে দিয়েছে, এইরকম একজন ব্যক্তির। দেখো গোটা সমাজ সে ব্যক্তিকে রেসপেক্ট করবে না, কারণ গোটা সমাজটাই মাতাল হয়ে গেছে। কেউ মদ খেয়ে মাতাল হচ্ছে, কেউ 2000 টাকার জন্য মাতাল হচ্ছে। সমাজটা রসাতলে চলে গেছে। যদি না যেত তাহলে আজকে গোটা সমাজ বেরিয়ে যেত ওই কেমিস্ট্রিতে পিএইচডি করা ওই শ্রদ্ধেয় শিক্ষকের জন্য। আমরা শিক্ষকরাই বেরোই না, তো সমাজ ওর তো কোন ছাড়াচ্ছে। ও কেমিস্ট্রি কি জিনিস সেইটাই জানে না ভালো করে, কুঁজো হয়ে গেছে, ঠিক আছে। সমাজটা কুঁজো হয়ে পিছনে তাকাচ্ছে আর মেরুদণ্ডটা কিন্তু খুঁজে পাচ্ছে না গোটা সমাজ। কিছু কিছু ব্যক্তি আছেন যারা প্রতিবাদ করেন এবং মার খান, জেলে যাবেন, জেলে যাবেন। শাসক আসবে, বলবে ফু দিয়ে উড়িয়ে দেবে এদেরকে, এমন হজ্জতি, এমন মস্তানি। আর তাদের গুন্ডাগুলোর চেহারা কি, মদ খেয়ে খেয়ে, সব মদ খেয়ে খেয়ে গুন্ডাগুলোর চেহারা কি, মদ খৈনি গাঁজা সব খেয়ে খেয়ে চেহারাগুলো দেখবে, মদ মাংস খেয়ে খেয়ে চেহারাগুলো দেখবে কিরকম। চেহারা দেখলে ভয় লাগছে আমার। আমি ভিডিও অরিজিনাল দেখলে কি অবস্থা হবে আমার, আমি তো ওরকম চেহারা দেখলে আমি তো ওইখানে অজ্ঞান হয়ে যাবো। বাপরে কি চেহারা গুন্ডাগুলো ছিল।
ঠিক আছে, কুজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে, পৌঁছায় না কি হাতুড়ি তাদের পিঠে, হাতুড়ি মারো। মনে রাখবে ওই পড়ে পড়ে মারই খাবে, শিক্ষক শ্রেণী মার খাবে, কিচ্ছু করার নেই। চরমপন্থা ছাড়া, আমি অনেক আগে ফেসবুকে লিখে দিয়েছিলাম, চরমপন্থা ছাড়া কোনো রাস্তা নেই। চরমপন্থা আমার তো সব গেছে, ফুটিয়ে দেবো সব। চরমপন্থা ছাড়া কোনো রাস্তা নেই, মনে রাখবে। কিন্তু চরমপন্থা কখন হলে ভালো হয় না, প্রচুর সংখ্যা হতে হবে, সেই সংখ্যাটা নেই। চরমপন্থা, হাতুড়ি তাদের পিঠে, এটা চরমপন্থা। কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে, যদি হাতুড়িটা পিঠে না ওঠে তাহলে যাও বনে গিয়ে ধ্যান করো গা। রবীন্দ্রনাথ বলছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বনে গিয়ে ধ্যান করলে কেউ কখনো মনে রাখবে মহৎ ব্যক্তি হয় না, কখনোই নয়। বৌদ্ধ সন্ন্যাসীরা সন্ন্যাসী ছিল, কিন্তু প্রতি বাড়ি বাড়ি গিয়ে খবর নিত, কেমন আছো, তোমার কি আর্থিক অবস্থা খারাপ, তোমার ছেলে কেমন আছে। বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের ভিক্ষা করাটা একটা ছল, মনে রাখবে। ভিক্ষার আছিলায় তারা প্রত্যেকটা ফ্যামিলি থেকে খবর নিত সাংসারিক মানুষের। ফলে তারা ভিক্ষুক হয়েও কিন্তু সংসারের সঙ্গে যুক্ত আছেন। তাহলে মনে রাখবে, বনেতে যাও, মদমা সাজো, সে বিশ্বামিত্র মতো গে মদমা হও। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। নিশ্চয়ই নিঃসঙ্গ লাগবে মিঠে। দেখবে যখন বনে গিয়ে ধ্যান করবে তখন খুব মিষ্টি লাগবে। নিঃসঙ্গ, একাকিত্ব তো খুব ভালো লাগে কাদের, সন্ন্যাসীদের। তার সন্ন্যাস ব্রত নাও, ফুল নিয়ে খেলো, সন্ন্যাস ব্রত নাও, দেশটা স্বাধীন করতে হবে না। বনে গিয়ে ধ্যান করো, কিংবা ওই আকাশ দেখে কবিতা লেখো, তাহলে চলে যাবে। দেখো কুজো হয়ে মেরুদণ্ডটা দেখিয়ে দিয়েছে। তাহলে বনে গিয়ে সন্ন্যাস হবে, তুমি দেশটা পরাধীন, মা আমার পরাধীন, আর আমি বনে গিয়ে সন্ন্যাস ধর্ম পালন করছি, আমি নিঃসঙ্গ একা হয়ে ধ্যান করছি আমার অমরত্বের জন্য। কথাটা কেমন দিলেন বলো না। বিশ্বামিত্র মুনি ধ্যান করেছিল কার জন্য? নিজের জন্য। বলো না কোন মুনি ধ্যান করছে? ওই দধিচি, আমরা সব্যসাচী কবিতা পড়া থেকে দধিচি কথা বলেছিলাম। একজন দধিচি, তিনি হার দিলেন দেবলোককে রক্ষা করার জন্য। তাহলে কত দধিচি হার দিল, হায় দানব দৈত্য তবু মরে নাই। দধিচি হার দিল, দানব দৈত্য তবু মরে নাই। আমার একটা ছাত্রী পেজে গিয়ে আজকে লিখেছে, আমি এটা ওই প্রচুর ফটো দিয়েছে, সেখানে আমি গিয়ে লিখলাম যে কত দধিচি হার দিল, দিচ্ছে আজও হার, গতকালকেও হার দিয়েছে, দানব দৈত্য তবু মরে নাই। মনে রাখবে, দধিচি মতো ঋষি সবাই নয়, সব ধান্দাবাজি ঋষি। আমি অমর কি করবো ভাই, তুমি অমর কি, তোমার দেশটা তো পরাধীন। যারা আগেকার দিনে মুনি ঋষির মতো সেই গিয়ে আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি, এই যে ধ্যানস্থ হয়ে যাচ্ছে, তার এগেনস্টে কবি বলছেন। কবি কোনো মুনি ঋষির এগেনস্টে বলেননি, কারণ এই যুগে সেই মুনি ঋষি নেই। আমাদের থাক মিলিত অগ্রগতি, মিলিত, দারুণ গুরুত্বপূর্ণ শব্দ, মিলিত। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নজরুল বলছেন যে ওই নৌকায় যারা যাত্রী, সেই যাত্রীদেরকে একত্রিত করতে হবে কান্ডারি। আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। মাতৃমুক্তিপণ কে মা? দেশ মা। কি অপূর্ব কবিতা, কি অপূর্ব গান নজরুলের, কান্ডারি হুঁশিয়ার। কান্ডারে যে দেখিব তোমার মাতৃমুক্তিপণ, আমাদের থাক মিলিত অগ্রগতি। আমাদেরকে এক হতে হবে ছেলে মেয়েরা। আজকে আমরা যদি ছাত্র, প্রাইমারি শিক্ষক, হাই স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি এক হতে পারতাম, তাহলে বলো না কেমিস্ট্রিতে পিএইচডি করাই মাস্টার মশাইয়ের পাটা ভাঙতে পারতো? তোমরা বলো না ভাঙতে পারতো? ক্ষমতা ছিল ভাঙি, অসহায় ভাবে তাকেই এই পা ভাঙা নিয়ে তাকে মুখটা নিচু করতে হলো। তার মুখ নিচু মানে গোটা শিক্ষিত শ্রেণীর মুখ নিচু, মনে রাখবে। একাকি চলতে চায় না এরোপ্লেন, একাকি চলতে চায় না এরোপ্লেনে। এই হচ্ছে কমিউনিস্ট, এই হচ্ছে কমিউনিস্ট। বিমান বসু সাচ্চা কমিউনিস্ট, সাচ্চা কমিউনিস্ট। আমি ফার্স্ট দেখবো তোমার ত্যাগ,
তোমার ত্যাগ মানে তোমার সারাউন্ডিং, তোমার যে রিলেটিভরা আছে তারা কি করছে সেটাও দেখব। তোমার ত্যাগ মানে তুমি ব্যক্তি দলের জন্য প্রফিট করছো না দেশের জন্য ভাবছো, সেইটা দেবো। তিনটে জিনিস ছেলে মেয়েরা দেখে নেবে। একজন নেতাকে যখন তুমি আদর্শ নেতা বলবে, তিনটে জিনিসখানি মেপে নেবে। এক নম্বর হচ্ছে তুমি নিজের জন্য কিছু করছো কিনা। অনেক এরকম ভাওতাবাজে যে দেখবে নিজেকে একদম এরকম রেখেছে আর চারপাশে ঠিক রেডি করে নিয়েছে সব, এটা দেখুন তার একটা আছে। তাহলে দেখতে হবে নেতাটাকে ফার্স্টে, তারপর দেখতে হবে তার চারপাশে যে সমস্ত তার ঘরের লোকগুলি আছে, আর তারপর দেখতে হবে সে দলের জন্য খালি করছে কিনা। সে দলের জন্য করছে না দেশের জন্য। যদি দেশের জন্য করে সে হচ্ছে কমিউনিস্ট। ছেলে মেয়েরা, দেশের শোষিত নিপীড়িত মানুষটা সিপিএম পার্টি নাই করতে পারে, কিন্তু একজন কমিউনিস্ট সে শোষিত নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। সে সিপিএম পার্টির লোক নাও হতে পারে, সে কমিউনিস্ট। কথাটা মাথায় রাখবে। কমিউনিস্ট মানে সিপিএম পার্টি করতে হবে তোমার বলা হয়নি, ঠিক আছে। আমাদের থাক মিলিত অগ্রগতি। একাকি চলতে চাই না এরোপ্লেনে, আমি এরোপ্লেনে চড়তে চাই না একা। আমরা সবাই এরোপ্লেনে চড়তে চাই। আমরা ভারতবর্ষকে সবাই স্বর্গ বানাতে চাই। আমরা ভারতবর্ষকে অনেক ওপরে তুলতে চাই। তার জন্য এরোপ্লেন বললো। আমরা চলতে চাই না মোটর গাড়িতে বলেনি। কেন বলেনি? কারণ এরোপ্লেন দেখবে অনেক ওপরে রান করে, নিচে থেকে অনেক ওপর দিকে ওঠে। আমরা ভারতবর্ষকে অনেক ওপরে দেখতে চাই, অনেক ওপরে। জগৎ সংসারে সে বিশ্ব পিতার আসন নেবে, জগৎ সংসারে শ্রেষ্ঠ আসন নেবে ভারতবর্ষ। তার মানে এরোপ্লেনে নিরিখে দেখতে চায়। তাহলে এরোপ্লেন এই কথাটা দুরকম মানে। একটা হচ্ছে আমি নিজে আরামায়েশ করতে চাই, এটা নয়। আমি নিজের সুবিধাগুলো ভোগ করব, এটা নয়। আমি কোনো মতে এরোপ্লেনে চাপতে চাই না, আমি তোমাদেরই লোক। আর এরোপ্লেন যদি চাপতেই হয় তাহলে একসঙ্গে সবাই এই দেশটাকে এরোপ্লেন বানাবো, অর্থাৎ দেশটাকে উপরে তুলবো। দুটো মানে। আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, আপাতত এরোপ্লেন দেশটাকে যেদিন বানাতে পারবো সেদিন এরোপ্লেন চাপাবো, সবাই চাপবো একসঙ্গে। কত আনন্দ হবে। আমার দেশের সমস্ত মানুষ এরোপ্লেন চাপবে। স্যার সমস্ত মানুষ সবাই এরোপ্লেন চাপে নাকি? হ্যাঁ, ইনার মিনিং, ভিতরে মানেটা বুঝে নাও, সব বুঝতে পেরে যাবে। আপাতত চোখ থাক কোথায়? পৃথিবীর প্রতি, মাটির দিকে। শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে। মনে রাখবে, শেষে নেওয়া যাবে শেষকার পথ চেনে। একটা শেষ হলেই আর একটা নতুন পথ শুরু হয়। একটা পথ শেষ মানেই কিন্তু মনে রাখবে সম্পূর্ণ পথ শেষ নয়, আবার নতুন পথে যাত্রা। কমরেড, নবযুগ আনবে না? তাহলে নবযুগ আনবে না, তাহলে পথ শেষে আবার নতুন পথে যাত্রা করবে না? দেশকে স্বাধীন করার সেই নতুন রাস্তা খুঁজবে না কমরেড? তাহলে শেষকার পথ জেনে সেই পথ শেষের পর আবার নতুন সেই পথ আমাদেরকে খুঁজে নিতে হবে। আমার দেশকে স্বাধীন করতে হবে, পরদিন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। যে শোষিত নিপীড়িত খেটে খাওয়া মানুষদের আর্থিক, ব্যক্তিক এবং রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে। এই অঙ্গীকার সকলের গান। এই গান একা এরোপ্লেনে চেপে টাটা বাই বাই এই গান নয়, সকলের গান। চাপবো তা সবাই এরোপ্লেনে চাপবো, আর থাকবো তা সবাই মাটিতে থেকে এরোপ্লেনে চাপার চেষ্টা করব। এই মন্ত্রে আমরা, স্বাধীনতা মন্ত্রে আমরা দীক্ষিত হব। রাখলাম আজকের মতো।